কি হলো এটা? হ্যাঁ, ঠিকই আছে। শোনা যাচ্ছে? দেবলীনা সেনগুপ্ত, নমস্কার। শিবাশিস দা, অর্জুন, শোনা যাচ্ছে? শুরু হবে? শোনা যাচ্ছে তাহলে, না? শোনা যাচ্ছে ধরে নেব? যাচ্ছে। নমস্কার। খুব বৃষ্টি হচ্ছে চারদিকে। আজ সকালবেলায় আমার এক শ্রদ্ধেয় মাস্টারমশাই একটা সুন্দর ছবি আর একটা মেসেজ পাঠিয়েছেন, তার সাথে 4টা লাইন, ছোট ছোট 4টা লাইন। একটা হাউজিং কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল, গত রাতে বৃষ্টির ফলে তাতে কিছু জমা জল আছে, বের হয়ে যেতে পারেনি, হয়তো জায়গা পায়নি। সেই জমা জলটুকুর উপরে 3টে বাচ্চা একটা কাগজের নৌকো ভাসানোর চেষ্টা করছে। নৌকোটা কোথাও যাচ্ছে না। বাচ্চাগুলোর মুখে মাস্ক পরা। লাইন 4টা এইরকম: স্তব্ধ জলে নৌকো ভাসায় বদ্ধ শিশুর সকালবেলা। বাচ্চাগুলো ভাসায় না, সকালবেলাই ভাসায়। কোথায়? স্তব্ধ জলে। কোন সকাল? বদ্ধ শিশুর সকাল। খুব স্বভাবতই মনে হচ্ছে আমরা কবিতা পাঠকেরা বুঝতে পারি এই কবিতাটি লকডাউনের কবিতা। চিহ্ন আছে, মাস্কে তার চিহ্ন আছে। এখন প্রশ্ন নয়, এখন কথাটা এইরকম হলো যে এই 4টা লাইনের মধ্যে আর এই ছবিটার মধ্যে আমি একটা অন্য জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা এইরকম: যিনি এই লাইন 4টা লিখছেন তিনি একটা গ্রাম বহন করেন। তিনি একটা উঠোন, যাতে তোড়ে বৃষ্টি পড়ে, কাগজের নৌকো ভাসালে ভেসে যায়, সামনের নয়াঞ্জলিতে গিয়ে পড়ে, ভাসতে ভাসতে কিছু দূর যায়। এই কবিতা, যদি এটা কবিতা হয়, 4 লাইনের যিনি জনক তিনি একটা গ্রাম কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। হতে পারে তিনি হাউজিং সোসাইটিতে থাকেন, কিন্তু একটা গ্রাম তিনি নিয়ে বেড়াচ্ছেন। জোরে বলছি একটু, কান্তার দা। নীলকুমার, হ্যাঁ। তিনি একটা গ্রাম নিয়ে বেড়াচ্ছেন। আমি যেখানে থাকি আমার কথা অস্পষ্ট। এবার শোনা যাচ্ছে রূপরাজ? আমি যেখানে থাকি তার সামনে দিয়ে একটা নদী আছে, ঠিক রাস্তাটার পরেই, আমার বাড়ির পাশের রাস্তা, তার পাশেই সকালবেলার থেকে জল বাড়ছে। একটা কি একটা নেশার মতন সারাদিন জল কতটা বাড়লো আর কতটা কমলো, আদৌ বাড়লো কি না। ওই তো একটা বাঁশ, ওই তো একটা কচুরিপানা ঝোপ, ওটা কি একটা কাঠের গুঁড়ি নাকি ওই যে একটা পুরনো ফেলে দেওয়া অব্যবহৃত নারকোল,
আহ, ওই যে দেখা যাচ্ছে একটা প্লাস্টিকে মোড়া মানে কোনো একটা কিছু হবে, হালকা কিছু ভেসে যাচ্ছে, কোথায় যাচ্ছে, জল বাড়লো, আরও একটু বাড়বে কিনা, এই করতে করতে সারাটা দিন গেল। সেই অর্থে প্রস্তুতি নিতে কম পারার একটা প্রধান কারণ হচ্ছে এই আজকে সারাদিনের বৃষ্টি। আর সামনে এতটা নদী থাকলে পরে কে বৃষ্টির জলকে উপেক্ষা করতে পারে? পারে না, কেউ পারে না। আর যারা কবিতা লেখেন তারা তো বৃষ্টিকে কখনোই অস্বীকার করতে পারেন না। যারা কবিতা লেখেন তারা মেঘকে অস্বীকার করতে পারেন না, তারা কবিতাকে অস্বীকার করতে পারেন না। আজকে আলোচনার বিষয় অমিতাভ দেব চৌধুরীর কবিতা। অমিতাভ দেব চৌধুরীর কবিতার প্রথম কবিতাটি আমি অমিতাভ দেব চৌধুরীর কবিতা নামে বই থেকে প্রথম বেছে নিচ্ছি। উল্টো ছবি যাবে, আমার কাছে বইটা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই বইটা, এখান থেকে কবিতা, প্রথম কবিতা। কবিতার নাম মেঘ কাহিনী। বর্ষার পোয়াতি মেঘ জন্ম দিল শরৎ মেঘের। শরৎ মেঘেরা সাদা জামা গায়ে ভাসে না তো ওরে, নীল আঁচলের টানে ধরা পড়ে। লুকোচুরি খেলা চলে সারাদিন সঙ্গে রোদের। খুকি মেঘ একজন হাততালি দেয়, দেখো দেখো, ওই বুঝি বাংলাদেশ, মা বলেছে ওইখানে বাড়ি ছিল মার, এখন তো উৎসবে হাসি খুশি ভারী, ও দেশ দক্ষিণী দেশ, কি আমার মনে রাখো। বালিকা মেঘটি দেখে রোগা নদী সবুজের ঢিবি, ছড়িয়ে ছিটিয়ে আছে কত যে খেলনা বাড়ি ঘর। নেমে এলো সেই মেয়ে, নিবে গেলে রৌদ্রের স্বর, একটি গাছের সাথে খেলা হলো সারা রাত, সবই। মাটি ভালো লেগে গেলে খুকি মেঘটির আর গেল না আকাশ বাড়ি ফিরে। সকালে সবাই দেখে বটগাছটির নিচে শিউলি হয়ে সে রয়েছে ঝরে। তাহলে কি হলো? বর্ষার মেঘ জন্ম দিল একটা শরৎ মেঘের। সেই শরৎ মেঘ হালকা সাদা পরী শিশুর মতো। তারপর আরেকটা মেঘ, সেই মেঘটা খুকি মেঘ। সে উপর থেকে দেখে, তার মায়ের দেশ দেখে। তারপর একটি বালিকা মেঘ, সে উপর থেকে দেখে সবুজের ঢিবি মানে পাহাড় আর ছোট নদী, কি জানি হয়তো শিলং। তারপর সেই মেঘ নেমে আসে। সারা রাত সেই মেঘ কাটায় একটি গাছের সাথে, খেলা হয় তাদের। তারপর আমি লাইনটা আবার পড়ি। নেমে এলো সেই মেয়ে, কমা, নিবে গেলে রৌদ্রের স্বর, দন্ত স বসুনর, দুধের স্বর যেমন হয়। একটি গাছের সাথে খেলা হলো সারা রাত, কমা, সবই, সব খেলাই হলো। তারপর তারপর দেখা গেল কিছুক্ষণ আগে যে খুকি মেঘটির কথা বলা হয়েছিল, যে ওপর থেকে মায়ের দেশ দেখতে পাচ্ছিল, সে আর আকাশে যাবার পরিকল্পনা ত্যাগ করলো। সে মাটিতেই নেমে আসলো মনে হলো। আর পরদিন দেখা গেল যে মাটিতে শিউলি ফুল হয়ে পড়ে আছে। মেঘ কেন শিউলি ফুল হলো? বট গাছের তলে শিউলি ফুল, খুব দূর অন্যায় যদি খোঁজা যায় তাহলে শরতের সাদা নির্ভার সেই মেঘ এখানে ফিরে আসছে, শিউলি জন্ম হচ্ছে তার, সে মাটির নিচে নেমে আসছে, অপেক্ষা করছে। এই যে কবিতাটি, এই কবিতাটি তো নিঃসন্দেহে একটি মেঘের কবিতা, বর্ষার কবিতা, প্রকৃতির কবিতা। কিন্তু ওই যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, যে লিখছে স্তব্ধ জলে নৌকো ভাষায়
শিশুর সকালবেলা। তিনি একটি গ্রাম কাঁধে নিয়ে ফিরছেন। আর যে এই মেঘ কাহিনী নামে যিনি কবিতাটি লিখছেন, অমিতাভ দেব চৌধুরী, তিনি একটা দেশ কাঁধে নিয়ে ফিরছেন। না হলে তার মেঘ এত কিছু দেখার থাকতে ওপর থেকে কিভাবে মায়ের দেশকে দেখতে পায়? আর কেন তার প্রশ্ন জাগে, ও দেশ দুঃখিনী দেশ, মাকে কি আমার মনে রাখো? তাহলে কোথাও দেশভাগ, একটা দেশভাগের কবিতা, অথবা একটা বর্ষার কবিতা, অথবা একটা মেঘের কবিতা, অথবা নিছকই একটা কবিতা, যে কবিতায় যা খুশি তাই ঘটতে পারে। একটা মেঘ পরদিন সকালে শিউলি ফুল হয়ে মাটিতে পড়ে থাকতে পারে। কিন্তু যে কথাটা ভোলা যাচ্ছে না, যে কথাটা ভোলা ঠিক হবে না, সেটা হলো যে এই কবিতার লেখক একটি দেশকে কাঁধে নিয়ে ফিরছেন, স্মৃতিতে নিয়ে ফিরছেন। তিনি অমিতাভ দেব চৌধুরী। আমরা বিভিন্ন সময় উত্তর পূর্বের কবিতা বলে আদৌ কিছু হয় কি হয় না, উত্তর পূর্বের কবিতা কিনা, উত্তর পূর্বের কবিতা বলে আলাদা শ্রেণী বিভাজন হয় কিনা, এই লকডাউনে লাইভ, সেদিন কমলিকা একটা সুন্দর মন্তব্য করেছিল যে এক সময় এরপর ওই কোভিড উত্তর পরিস্থিতিতে গবেষণার বিষয় হবে লকডাউনে লাইভ। একদম সত্যি। আমি 3 বার বোধহয় এলাম, 3 কি 4, 3। কিন্তু আজকে আমার আসার ইচ্ছা ছিল না। আমি অমিতাভ দার সাথে জাস্টিস আমি করতে পারবো না, 1 ঘন্টার মধ্যে সম্ভব না। পরে বলবো সেসব কথা আস্তে আস্তে। তবু এলাম, যাই হোক। তো কি বলছিলাম, কেন বলছিলাম, কিভাবে আসলাম লকডাউন প্রসঙ্গে, ভুলে গেলাম। সেই যে উত্তর পূর্বের কবিতা আদৌ হয় কিনা, উত্তর পূর্বের কবিতা বলে কিছু সম্ভব কিনা, উত্তর পূর্বের কবিতা বিষয়টি আসলে কি, এটি কি কল্পনা নাকি সত্যি, এই সব প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসছে আমাদের চারপাশে। আমরা কোনো স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স ঠিক কি কি, আদৌ হ্যাঁ কি না, হলে কি কি নিয়ে, কেন ঠিক কেন না, কেন ভুল, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। আমরা সিদ্ধান্তে পৌঁছতে চাইও না, সিদ্ধান্তে পৌঁছানোর সময়ও বোধহয় এখনও আসেনি। শুধু কিছু একের পর এক যোগ করে যাওয়ার পালা আছে। আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তা শক্তি আছে। আমাদের কাজ হচ্ছে সবাই মিলে নিজের ভাবনাগুলোকে শেয়ার করা, আর সেই ভাবনাগুলোকে গেঁথে গেঁথে প্রত্যেকটা মানুষ তার নিজের মতন করে ঠিক জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, জ্যোতির্ময়দা, অমিতাভদার গদ্যও অসাধারণ। অমিতাভদার এই প্রসঙ্গেই বলে রাখি, অমিতাভদার 3টি সংকলন গ্রন্থ বেরিয়েছে, একটি গল্পের, একটি গদ্যের, একটি কবিতা। এই যে বইটি, এই বইটির নাম লেখনী লীলার রেখা। এই বইটি স্রোত প্রকাশনার থেকে বেরোনো। এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা প্রায় 225-এর মতো। এই বইটিতে অমিতাভদার গদ্য রচনাগুলি সংকলিত হয়েছে, আর গল্পগুলি সংকলিত হয়েছে অন্য একটি সংকলনে, আর কবিতা সংকলনটা আমি হাতে নিয়ে বসছি। প্রায় 700-র মতন কবিতা আছে এখানে অমিতাভদার। তো যে কথা বলছিলাম, যে আমরা সবাই শুধু তথ্যগুলো পরিবেশন করতে পারি, এগুলোর মাঝখান থেকে জ্যোতির্মদা, আমি খেয়াল করিনি, তোমার লাইভটা দেখা হয়নি। আমি ওই এতক্ষণ নেট বন্ধ করে ওই বইপত্রগুলো নিয়ে বসছিলাম যে কি কি করা যায়। সুতরাং আমি পরে শুনবো, রাতে শুনবো। আমাকে তপনদা খবর দিয়েছেন খুব ভালো হয়েছে বলে, তপন মহন্ত। আচ্ছা, তাহলে আমরা শুধু তথ্যগুলোকে জোগাড় করতে পারি না, জড়ো করতে পারি। তারপর এই থিসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস কী সব বলে না, যে তার মাঝখানে মানুষ নিজের মতন করে, আমি যেমনভাবে সহজভাবে জানি যে মানুষ সম্পর্ক সূত্রে গল্প সংকলন 2টি, হ্যাঁ, বাজে খাতা আর 1 ঘন্টার জীবন কাহিনী। গল্প সংকলনের প্রসঙ্গ যখন এলো, গল্প সংকলন 3 ঘন্টার জীবন কাহিনী, 3 ঘন্টার জীবন কাহিনী। আর হচ্ছে বাজে খাতা,
বাজে খাতা। এই দুটো হচ্ছে গল্প সংকলন। উপন্যাসের খোঁজে উপন্যাস, আরেকটা আছে উদাসমোহন শূন্যগলি, আমার কাছে এখন নেই। এর আগে যে গদ্য সংকলনটা বেরিয়েছিল সেটা কবির বাড়ি, সেটা এই পর্যন্ত। একসাথে কাজ কিছুটা কমিয়ে রাখলাম। তো আমরা শুধু তথ্যগুলোকে জোড়া দিতে পারি। আমরা যার কথা বলছিলাম তিনি অমিতাভ দেব চৌধুরী। আমি এখন যে কবিতাটি পড়ব, কবিতা নয়, আমি একটা বইয়ে যাব, বইটির নাম হা রে 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 রে, অমিতাভ দেব চৌধুরী প্রণীত। এই বইটাকে কি বই বলা যাবে? কবিতার বই তো অবশ্যই না, গদ্যের বইও অবশ্যই না, আবার কবিতার বইও অবশ্যই হ্যাঁ, গদ্যের বইও অবশ্যই হ্যাঁ। ইংরাজিতে লেখা আছে এ ট্রিবিউট টু দ্য বেঙ্গলি অ্যালফাবেট, বাংলা বর্ণমালাকে একটি শ্রদ্ধা জ্ঞাপনমূলক এই বই। দেখি বইটায় কি বলা হচ্ছে। আমরা অমিতাভ চৌধুরীর ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, একটু একটু করে, একেবারে অপ্রাসঙ্গিক একটা জায়গার থেকে ঢোকার চেষ্টা করছি। অমিতাভ একটা বর্ণ পরিচয় লিখছেন, ধরুন একটা বিকল্প বর্ণ পরিচয়ের পাঠ। তার প্রথম লাইনটা অন্ন বিনা প্রাণ বাঁচে না, অজগরটি আসছে তেরে না। আতে আকাশ দাদা ওঠেন জেগে, সবার ঘুমটি ভাঙার আগে। হর্ষইতে রোদে ইলিশের গায়ে, রোদ ইলিশের গায়ে হাজার চোখে চায়। দীর্ঘইতে ঈশান কোণে মেঘের সাজ, তাকাই ফেলে সকল কাজ। ঈশান কোণ, ঈশান বাংলা। অন্ন বিনে প্রাণ বাঁচে না, বাঙালি নিম্ন মধ্যবিত্তের আখ্যান দিয়ে শুরু হচ্ছে। আকাশ দাদা ওঠেন জেগে, সবার ঘুমটি ভাঙার আগে। সূর্যোদয়ের দেশের কবিতা কি? অরুণাচল। রোদ ইলিশের গায়ে হাজার চোখে চায়, এ কি সেই বৃহৎবঙ্গ, পদ্মা না গঙ্গা? হর্ষউতে উপত্যকায় থাকি, বরাক নামে ডাকি, প্রত্যক্ষ হয়ে যাচ্ছে। এতে একের পিঠে নয়, ঋতে ঋতু দেয় জল, নদীর কুশল। আহা, লিতে থেকেও নেই, লি আসলে এই। এতে একলা গাছের নিচে একটি পাখি নাচে, ওই এর মাথায় লি, ওই তারে বলি। ওতে ওম ওম আলো, মোমবাতি জালো। ওতে ঔয়ের বাড়ি মৌসিন রাম, মেঘেদের সেথা নেই বিশ্রাম। আমি কখতে যাচ্ছি না, আমি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই অংশটাকে নির্বাচন করেছি, হ্যাঁ স্বীকার করি। যে কবির অন্তঃসলিলে আবরণের নিচে এইরকমভাবে উত্তর পূর্বের বাংলা সাহিত্য প্রবাহিত, উত্তর পূর্বের জীবনযাপন প্রবাহিত, তাকে নিয়ে অবশ্যই অভিনিবেশ সহকারে পাঠ এবং আলোচনার প্রয়োজন আছে। কারণ ঔয়ের বাড়ি মৌসিন রাম, অথবা উপত্যকায় থাকি বরাক নামে ডাকি, অথবা একের পিঠে নয় 19 তারে কয়, অথবা ওই আকাশ দাদা ওঠেন জেগে, এর এর কোন অংশটাকে আপনি আলাদা করে নেবেন একটু বলুন তো। জোরে বলে বেশিক্ষণ বলা যাবে না শিবাশিকদা। তুমি আচ্ছা, আমি দেখি তো আমার ভলিউম কমানো আছে কিনা, না ভলিউম বাড়ানোই আছে। তো সেই হচ্ছে অমিতাভ দেব চৌধুরী। আপনারা কখনো চিন্তা করে দেখেছেন আমাদের বাচ্চাদের আমরা ABCD শেখাই, A ফর আপেল, B ফর বল বা B ফর বেবি। আচ্ছা, আপনারা কোনোদিন কখনো ভেবেছেন যে A ফর আপেল আমাদের শিশুদের জন্য গ্রহণযোগ্যতার নিরিখে তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়?
আপনারা কি ভেবে দেখেছেন যে আমাদের দেশের শিশুদের সিংহভাগের কাছে আপেল খাদ্য নয়, পথ্য? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের কোনো শিশু টুকটুকে আপেল ফলে থাকা গাছ কখনো দেখেনি? আপেলের বাস্তবতা দিয়ে, একটা দৃশ্যগ্রাহ্য জিনিসকে দিয়ে, একটা কনসেপ্টকে বোঝানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনাদের কি মনে হয় না এ ফর আপেলের চেয়ে এ ফর আর্মি উত্তর পূর্বাঞ্চলের বাঙালি বা বাচ্চাদের শিশু পাঠ্যে অনেক বেশি প্রাসঙ্গিক? অন্য শব্দ হতে পারে, অ্যান্ড হতে পারে, না, আরও অন্য কিছু হতে পারে, কিন্তু আপেলটা বোধহয় না। ওটা যেখানে সৃষ্টি হয়েছিল তাদের জন্য খুব জরুরি ছিল। আমাদের লম্বা গলা, লম্বা পায়ে, কেমন চলা প্রাসঙ্গিক মনে হয়। উপত্যকায় থাকি, বরাক নামে ডাকি, প্রাসঙ্গিক মনে হয় না তার চেয়ে বেশি? কি ভালো হতো না এইরকম একটা বই যদি পেতাম ছোটবেলায়, যা পেতেন আপনারা, যা সবাই, যা তার পরিবেশকে প্রতিফলিত করছে। এই প্রসঙ্গটা মাথায় দিয়ে আমি এখান থেকে সরে যাচ্ছি, এইটার থেকে, এবং এবার আমি যে জায়গায় আলোচনাটাতে ঢুকব সেটা অমিতাভ দেবচৌধুরীর নির্বাচিত কবিতায় সংকলন গ্রন্থ থেকে। আমি প্রথম দিক থেকে কয়েকটা করে কবিতা, কাব্যগ্রন্থ ধরে পড়ে যাচ্ছি। প্রথম কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম সিজারিয়ান এবং অন্যান্য কবিতা। বইটা একটু দেখানো প্রয়োজন, এই বইটা প্রায় লুপ্ত। সিজারিয়ান এবং অন্যান্য কবিতা বইটি প্রথম প্রকাশ জানুয়ারি 1994। পুস্তিকার মতনই বলতে পারেন, 48 পাতার বই, পেপারব্যাক। আমি যে কবিতাটি পড়ব তার নাম হঠাৎ কলোনি। বসন্ত এসেছে বুঝি তোমাদের ওই দেশে, পাহারা পেরিয়ে, গাছেদের সংসারে আবালো বৃদ্ধ বনিতারা পড়েছে সূর্যাস্ত ঝিল্লি সাজ, সূর্যোদয় মেখলা চাদর। জন্মের হার বুঝি আজও সেই রকমই আছে, নাকি তোমাদেরও প্রণয় সোহাগ ভাষা মাঝরাতে কেঁপে ওঠে বিজ্ঞাপিত নিষেধের শ্বাসে? তোমাদের সন্ততিরা পুতুল খেলে না আর, রাজা মন্ত্রী ঘোর দৌড় যুদ্ধ, খাদ্যজ্ঞানে বিজিতের সব মুখে ছোটে না পথের কোনো কাঙাল কুকুর? শিলং শিলং আমার সে কবেকার আশ্চর্য জীবন, আমার খেলার ঘর আজও সেই রকম আছে, শীতল রোদ্দুর ভাত ঘুমময় সেই হাতের কমলালেবু থেকে গড়িয়ে গড়িয়ে গেলে উমপ্লিং বাজারের দিকে। আমার খেলার ঘরে তোমাদের নিষেধের ছায়া নড়ে উঠত, সে খেলা কি ভেঙেও ভাঙেনি এই দূরদেশে। তাই আমি খেলো এক মত্ত পৌত্তলিক, শিলং শিলং আমার সে কবেকার আশ্চর্য জীবন। কবিতার নাম হঠাৎ কলোনি। দেখুন সব আছে। আপনি সূর্যাস্ত, গাছেরা সূর্যাস্ত ঝিল্লি সাজ পরিধান করে আছে, এরকম একটা সন্ধ্যার বর্ণনা একমাত্র কবি করতে পারে। আর সেই সঙ্গে সূর্যোদয় মেখলা চাদর, এটা একমাত্র তিনিই পারেন যিনি কবি এবং উত্তর পূর্বের।
সেদিন একটা আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে ভূগোলের কবিতা হয় না, ওই ভূগোলের কবিতাটা মানচিত্র নির্ভর। কবিতা নিজে একটা ভূগোল তৈরি করে নেয়, সেটা মনরচিত, মানচিত্র না। এই যে কবিতাটা, এই কবিতাটা প্রথমত কবিতা কি আছে, একটা নস্টালজিয়া আছে। ফেলে এসেছেন শিলং থেকে, জানেন অনেক বাঙালি শিলংয়ে থাকতেন, শিলং থেকে সরে এসছেন। সবসময় কি শুধু না পাওয়ার যন্ত্রণা নিয়ে ফিরে এসছেন? না, সেই যে বসন্ত এসেছে বুঝি তোমাদের ওই পাহাড় দেশ, তোমাদের ওই দেশে পাহাড়ের পাহারা পেরিয়ে, তারা বসন্তটাকেও তো নিয়ে এসছেন না। এ কখনো হয় নাকি? চূড়ান্ত শোকের মুহূর্তে মানুষের নান্দনিক চেতনা বিনষ্ট হয় না? মৃতদেহের কপালে চন্দন চর্চিত থাকে, সে চন্দন দেন সাধারণত তার ঔরসজাত সন্তান, মেয়ে থাকলে মেয়েরা। তাহলে কি সে পিতৃশোকে নুব্জ নয়? অবশ্যই। কিন্তু নন্দন তত্ত্ব বা ধারণা এমনই একটি ধারণা যা কখনো বিনষ্ট হবার নয়। তাই আপনার শৈশব যেখানে অতিবাহিত হয়েছে, সেই শৈশব আপনাকে পিছু ধাওয়া করবেই, যদি আপনি তাকে ভালোবেসে থাকেন। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, অনেক অনেক প্রসঙ্গ আছে, অনেক ব্যথার উল্লেখ আছে, অনেক অব্যক্ত আছে। আপনারা পড়বেন। অত বেশি করে কবিতার আলোচনা করতে ভালো লাগে না। আসলে আসলে সাহিত্যের সেরা সমালোচক হচ্ছে বোবা অধ্যাপক, আমি তাই মনে করি। সাহিত্যের সেরা ক্লাসটা নিতে পারেন বোবা অধ্যাপক। আর কথা বলা অধ্যাপকেরা সাহিত্যকে একদম একটা বিশেষ দিকে পরিচালিত করেন। তার দর্শন, তার দৃষ্টিভঙ্গি, তার পড়াশোনার সামর্থ্য, তার চিন্তা চেতনার ব্যাপ্তি বা ব্যষ্টি, সেই দ্বারা তিনি তার পঠিত সাহিত্যকে তার কোঠায় এনে ফেলতে চান। সেজন্য সাহিত্যের সেরা সমালোচক হচ্ছে বোবা অধ্যাপকের সাহিত্যের ক্লাস সবচেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ, যদি তেমন কিছু থেকে থাকে। তো এটা আপনারা পড়বেন। এই যে এখানে যে স্থান নামগুলো এসছে, সেই স্থান নামগুলো শুধু স্থান নাম উল্লেখের দায়ে আসেনি। আপনি দেখুন একবার, আমার খেলার ঘর আজও সেই রকম আছে। এবার এখান থেকে দ্বিতীয় লাইনটা শুরু হচ্ছে, কার্যত প্রথম লাইন। শীতল রোদ্দুর ভাত ঘুমময়, সেই হাতের কমলালেবু থেকে গড়িয়ে গড়িয়ে গেলে উমপ্লিং বাজারের দিকে আমার খেলার ঘরে তোমাদের নিষেধের ছায়া নড়ে উঠত। এই যে নিষেধের ছায়া, আপনাকে এর মাঝখান থেকেই খুঁজে নিতে হবে, আপনাকে এর মাঝখান থেকে পাওয়াগুলোকে খুঁজে নিতে হবে। এই যে সূর্যোদয় মেখলা চাদর, অথবা এই যে বসন্ত পৌঁছে যাওয়া, এই যে পাহাড়ের বর্ণনা, এই যে শৈশবের স্মৃতি, এই স্মৃতির যে মাধুর্য, সেই মাধুর্যকে মাথায় রাখতে হবে, এবং এই স্মৃতির যে বেদনা তাকেও বহন করতে হবে। একদিকে হেলে গেলে খুব মুশকিল। আমি চলে যাই পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতাটা আমি নিচ্ছি এই একই বই থেকে, সিজারিয়ান এবং অন্যান্য কবিতায়। কবিতার নাম উদ্ভাস 2। তেমন কিছু না, অমিতাভদার নিরিখে তেমন কিছু কবিতা না। কি জানি কেন আমি ফার্স্ট রিডিংয়ে এখানে একটা দাগ দিয়ে রেখেছিলাম, আমার কবিতাটা পড়তে ইচ্ছে করছে।
পাথরের প্রাণ আছে এই কথা শুনলে যাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে তারাই পাথর। পাথর কি পাহাড়েরই প্রস্তাবনা শুধু? নয় সে কি বালিরও ভূমিকা? বালি মানে বাড়িঘর, অরন্ধন, উপবাস, মৃত্যু তার মাঝে এক দায়সারা সম। তবু কিছু কিছু মৃত্যু নাকি পাহাড়ের চেয়ে ভারী, এই কথা ভেবে ভেবে উড়ে যায় পাথরের প্রাণবিহঙ্গম। আবার পাহাড়, আমি আসলে এইভাবে এই জন্য দাগ দেইনি, কিন্তু দেখুন কেমন অবধারিতভাবে আবার পাহাড়, শুধু পাথর হলেই চলতো। সেদিন কথা প্রসঙ্গে অমিতাভদা ফোনে বলছিলেন যে কবিতায় কিভাবে সময় সমকাল প্রভাব বিস্তার করে। বলছিলেন যে তুমি খেয়াল করে দেখবে শীতকালে তুমি যে কবিতাগুলো লিখছো না, তখন সেখানে কোথাও না কোথাও কেমন করে জানি উল, পশম, ওম, গরম, কম্বল এই সমস্ত ঢুকে যাচ্ছে, তুমি টেরও পাবে না। পরে কোনোদিন মিলিয়ে দেখবে যে এই কবিতাটা তোমার শীতকালে লেখা কবিতা। বর্ষাকালে দেখবে তুমি, বসন্তে যদি তুমি বিদ্রোহের কবিতা লেখো তখন তোমার হয়তো ভিজা বারুদের স্তূপ শব্দটা বর্ষাকালে মনে পড়বে। বসন্তে তুমি এই কবিতাটা লেখার সময় তোমার আরেক রকম মনে পড়বে। বলছে এই যে যাপন, যাপন আমাদের যাপিত জীবন, যে সেই যাপিত জীবন কবিতার মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা অদ্ভুত রহস্য। এই কবিতাটা আসলে কি? এই কবিতাটা হচ্ছে পাথর, যাকে মূলত তো হৃদয়ে পাথর হয়ে যাওয়া, এবং পাথর এবং হৃদয়, হৃদয়ের রক্ত সঞ্চালন এবং সহৃদয়তা এবং হৃদয় পাথর হয়ে যাওয়া, এই 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 তো কনসেপচুয়াল একটা কবিতা, তার বাইরে তো কিছু নয়। সেটা করতে গিয়ে উনি কোথায় চলে যাচ্ছেন? প্রথমে পাহাড়, তারপর বলছেন বালির, পাহাড়ের প্রস্তাবনা মাত্র নয় পাথর। পাথর মানে তো বালির আশ্বাস। আশ্বাস কি না বালির ভূমিকা, ভূমিকা। আর বালি মানে, বালি মানে ঘর বাড়ি, অরন্ধন, উপবাস। কেমন 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 করে হয়? ঘর বাড়ির পরে হঠাৎ 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 করে এই ছন্দপতন কেন? পাহাড়, পাথর, শুষ্কতা, সেখান থেকে ঘর বাড়ি তৈরি হলো, সভ্যতা স্থাপিত হচ্ছে, এখন অবধারিতভাবে অরন্ধন শব্দটা আসে নাকি? এখানে তো আসার কথা না। এখন তো সোহাগ, প্রজনন, বংশবৃদ্ধি, হাসির কথা ছিল, কিন্তু না, না চাইলেই জীবন বদলায় না। জীবন নিজস্ব কোর্সে চলে এবং তিনি জীবনকে ভোগ করতে পারেন যিনি জানেন যে এই অরন্ধন, উপবাস এটাও একটা জাগতিক সত্য। ঘর মানেই উদযাপন না। এবং তাই অবধারিতভাবে তার পরের শব্দটা আসে, পরের লাইনটা আসে, মৃত্যু তার মাঝে এক দায় সারা সম। সম জানেন তো আপনারা? সম ওই গানে হয়, সমে ফেরা বলে, যে একটা পূর্ণ আবর্তনের শেষে এসে ফেরা আবার, ওই ঘুরে ঘুরে ঘুরে। তো সেই রকম মৃত্যু নাকি একটা দায় সারা সম, শুধু সম না, একটা দায় সারা সম। ওই যে পাহাড় ছিল, পাথর ছিল, অপ্রাণ ছিল, বালি হলো, ঘরবাড়ি হলো, অরন্ধন, উপবাসের মাঝখানেও কোথাও একটা জীবনের উদযাপনই চলছিল। সেই জীবনের মাঝখানে মৃত্যু ঢুকে যাবে, অবধারিত ঢুকবে, কেউ বাধা দিতে পারবে না। সেই মৃত্যু একটা দায়সারা সম, সমে ফিরবে, আবার তৈরি শুরু হবে। ওই যে সম শব্দটা মানে ওখানে সমাপ্তি নয়, কিন্তু এটা শুধু সমাপ্তি সূচক শব্দ নয়, এটা সম। সম মানে পুনরারম্ভের একটা সম্ভাবনা থাকছে আপনার কাছে। সমে ফিরছেন, তার মানে আপনি আবার চলবেন। এটা সমাপ্তি নয়, মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটা সমে ফেরা। আমি বলছি না, কবি বলছেন, অমিতাভ তা বলছেন।
তাহলে এই কবিতাটার থেকে আমরা আরও একটু আগে আগে যাই। এই কবিতাটাতেও কিন্তু আমি লক্ষ্য করতে চাইনি, কিন্তু অলক্ষ্যে পাহাড় ঢুকে পড়ল। প্রসঙ্গত একটু জানাই, দারু হরিদ্রা নামে একটা কাগজ হয়েছে, অনলাইনের কাগজ, কি বলে জানি এটাকে, যাই হোক। তো সেই দারু হরিদ্রার এবারের সংখ্যায় প্রথম সংখ্যাটি অত্যন্ত ভালো এবং অত্যন্ত আশাব্যঞ্জক। এবার সেই দারু হরিদ্রায় সঞ্জয় চক্রবর্তী অমিতাভ লিখেছেন, এবং সেই কবিতাগুলিতে বারবার ফিরে ফিরে আসছে শিলংয়ের কথা, শিলংয়ে বড় হওয়ার কথা। একজন জীবিত কবির আরেকজন জীবিত কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই 13টি খণ্ড আপনারা পড়বেন। অনলাইনেও দারু হরিদ্রা যদি আপনারা নেটে মারেন তাহলে হয়তো পাবেন। আপনাদের প্রত্যাশা ভঙ্গ হবে না, নিরাশ হবেন না, এইটুকু আশ্বাস আমি দিতে পারি, এবং গোটা পত্রিকাটাই আপনারা পড়তে পারেন। তো সেখানে এই অমিতাভ দাকে জানতে হলে শিলং খানিকটা জানা দরকার। শুধু শিলং কেন, অমিতাভ দা শৈশবটা কেটেছে শিলংয়ে, জোয়াইয়ে, তারপর কনভেন্ট স্কুলে কিছুদিন, তারপর খুব শৈশবে মাতৃবিয়োগের পর চলে আসেন, তারপর শিলচরে পড়াশোনা শুরু হয়। কিন্তু ওই যে শৈশবের স্মৃতি, সারাটা জীবন লোকটাকে তাড়িয়ে বেড়ান। আসলে তাড়িয়ে বেড়ালো বলবো না, না না, আমার শব্দ চয়নে ভুল হচ্ছে। অমিতাভ দা স্বেচ্ছায় বয়ে বেড়ালেন, ভুলতে চাননি তিনি কিছু, যদিও ইচ্ছে করে কিছু ভোলা যায় না, কারণ ওই ওই স্মৃতিগুলোর মধ্যে অদ্ভুত রকমের একটা নস্টালজিয়ায় আক্রান্ত তিনি। এক মিনিট, একটা জিনিস দেখে নি। ও না, এখানে, হ্যাঁ আচ্ছা, আধা ঘন্টা আমি পার হয়ে গেছি, আমার অনেকগুলো কবিতা পড়ার কথা। এইবার আমি কথা কম বাড়িয়ে আমি দুপুর নামে একটা কবিতায় ঢুকছি। এটা অমিতাভ তার কাব্য শক্তিকে, আসলে তো প্রথমে তো কবি হতে হবে, তারপর তো উত্তর পূর্বের কবি। তো ওই 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 কবিত্বের একটা উদাহরণ হিসাবে আমি এই কবিতাটা পড়ি। এই কবিতাটি অমিতাভ দেব চৌধুরীর কবিতা বই থেকে নেওয়া, অক্ষর প্রকাশিত। কবিতাটির নাম দুপুর, কবিতাটির নাম দুপুর, সেই দুপুর থেকে দুপুর কবিতাটি। একটা বিকালের দিকে যেতে যেতে হারিয়ে গেল তোমার মধ্যে, আর তুমি কোন দিকে সকালকে রাখবে, কোন দিকে বিকেলকে, ভাবতে ভাবতে চিরকালীন এক দুপুর হয়ে দাঁড়িয়ে রইলে আজীবন। আহা, একটা সকাল একটা বিকেলের দিকে যেতে যেতে হারিয়ে গেল তোমার মধ্যে, আর তুমি কোন দিকে সকালকে রাখবে, কোন দিকে বিকেলকে, ভাবতে ভাবতে চিরকালীন এক দুপুর হয়ে দাঁড়িয়ে রইলে আজীবন। আমি 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 আর আর কোনো শব্দ ব্যবহার করব না। আপনাদের মধ্যে যদি সামান্যতম ভালো লাগার ঘোর তৈরি হয়ে থাকে, আপনারা, আমি চাইছি না সেই ঘোরটা ভেঙে যাক, সেই ঘোরটা নিয়ে থাকুন আপনারা। অমিতাভ দা সিরিজে কবিতা লিখেছেন, এবং আমার সাথে মানে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ থাকার জন্য, মানে টেলিফোনের সাথে, আমার সাথে অমিতাভ দার দেখা হয়েছে দুবার। একবার দেখা হয়েছে 2006 সালের লিটিল ম্যাগাজিন সম্মেলনে গুয়াহাটিতে, আরেকবার দেখা হয়েছে কৈলাসহর একটা অনুষ্ঠানে। হ্যাঁ, দুইবারই তো বোধ হয়, তিনবার কি না দুইবার, হ্যাঁ দুবার, দুবার, কিন্তু কথা হয় রোজ।
প্রায় রোজ। তো অমিতাভদার সম্বন্ধে যেটা জানানোর, অমিতাভদা আসলে ঘোরে লেখেন বেশিরভাগ সময়। আপনারা বইটা দেখলে দেখবেন যে অমিতাভদা লেখা শুরু করছেন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রি, মধ্যরাত্রি, ভোররাত্রি, প্রদোষ, একটা সিরিজ লিখে ফেললেন। একটা ঘোরের মধ্যে লিখলেন 8টা 10টা 12টা একই রকম বিষয়ের উপরে। তারপর লিখছেন ঘর বাড়ি সম্বন্ধে, সদর, অন্দর, বৈঠকখানা, রান্নাঘর, শোবার ঘর, খিড়কি, সিংহদুয়ার, নাচদুয়ার, লিখে যেতে পারেন অমিতাভদা অনগ 8টা 10টা 12টা। আপনার একটা সময় এসে বলবেন না, ঘোরটা কেটে যাচ্ছে, আর লিখব না। তারপর লিখবেন, একবার লিখবেন আদমশুমারি সিরিজ, একবার লিখবেন রঙের সিরিজ, সাদা, লাল, কালো, হলুদ, গোলাপি, বেগুনি, একের পর এক রং নিয়ে এক একটা কবিতা লিখে যাচ্ছে। তারপর আবার কখনো লিখবেন গানের নিয়ে, অন্তরা, মুখরা, সঞ্চারী, আভোগ। কখনো লিখবেন বাদ্যযন্ত্র নিয়ে, তানপুরা, তবলা। মানে যখন যেমন করে লিখছেন, মানে সাবজেক্টিভ কবিতা লেখার মতন অনেকটা। কিন্তু বিশ্বাস করুন, এই কবিতাগুলো মানুষটি ঘুরে লেখে। কারণ আমার সৌভাগ্য যে আমি অনেক সময় এই কবিতাগুলো লেখার পরই যে কয়েকজন শুনতে পান তার মধ্যে আমি একজন। সুতরাং সেই করিডোর কবিতাটি, আরে আপনি কেমন করে বুঝলেন আমি করিডোর কবিতাটা তো খুলে রেখেছি? আশ্চর্য আশ্চর্য সমাপতন। তাহলে করিডোরটাই শোনাই, আমার মুখের সামনে খোলা। দেখুন আমি দুহাত এখানে, আমি তপন দা বিলিভ মি, আমি এই কবিতাটাই সামনে খুলে রেখেছিলাম পড়বো বলে। করিডোর। কে ওখানে? আমি হাওয়া। খোলা জানলাটি, নষ্ট কাগজের উপড়ে পড়া ঝুড়ি থেকে কবেকার ডায়েরির একটি বেহায়া পাতা মুক্তি পেয়ে করিডোরে ঘুরে ঘুরে ওড়ে। ওই পাতা তোমার পায়ের ধ্বনি বুঝি গত জন্মের। অন্দর সিরিজটাই পড়ি, কতটুকু সময় লাগবে। কানা গলি, মধ্য দুপুরে রোদ, জন্মান্ধ সে কোন, কাগজ কুড়ানেওয়ালা হাঁটা। কাগজের পরিবর্তে যদি সে কখনো পায় একতারা নোট, তাকেও কি বাতিল কাগজ ভেবে বেচে অর্থ আনতে যাবে? সদর। এই ঘর অপেক্ষায় থাকে, কোনো একদিন শরীরে বাজবে তার রাবীন্দ্রিক সুর। একদিন তাকে গুঁড়ো করে ধুলোয় মিশিয়ে তার বুকের উপর দিয়ে একটি নিষ্ঠুর পথরেখা ভবিষ্যতের দিকে চলে যাবে। এই ঘর সেই দিন পায়ে পায়ে পথ হবে, প্রতিটি ধুলোয় ডাক বয়ে দিগন্তের। রান্নাঘরটা একটু পড়ি। রান্নাঘর নামেও কোনো কবিতা হয়, এবং সেটা এই সিরিজটার নাম কথা প্রপঞ্চের। রান্নাঘর। তোমার হাতের গুণ গান হয়ে বাজে, আহা, তোমার হাতের গুণ গান হয়ে বাজে ব্যগ্র ধনেপাতা আর অস্নাত পালং। মুখ মাত্র আড়াইটে, ফ্রিজে রাখা দই, অতিথি না এলে লাগে প্রসাধন কাজে। দুঃখ জাগানি গেয়া ওগো ভাতের হাড়িটি, ওগো মেঘে ঢাকা তারা, তোমারই ধোয়ায় দেখি অতিথির সন্তানের মুখ। শত নিরণ্যের সাপে যেন তার নাহারায় সুখ, সন্তানের রান্নাঘর থাকে তাই ব্যাংক বইয়ে ধরা। রাতের দুঃস্বপ্নে তবু মাঝে মাঝে জেগে ওঠে, মুড়ির ঠোঙায় পড়া বোবা ইতিহাস, লুপ্ত সভ্যতার ঘ্রাণ, আগুনের জন্মকথা, হাঁড়ি ও স্বপ্নের সেই চাপা ফিসফাস। থাকেনি ওই ছোট্ট রান্নাঘরটার মধ্যে, এই কবিতা আটকে থাকেনি। এমনকি রান্নাঘরের তেল কালিও সামান্য সে গায়ে মাখেনি।
রান্নাঘরের ধোঁয়ায় তার চোখে এতটুকু জ্বালা ধরেনি। সে রান্নাঘর থেকে অনেক আগেই মুক্তি নিয়েছে, শুধু নামেই রান্নাঘর চিহ্নটি বহন করছে, এবং সে বহন করতে চায় বলেই করছে, স্বাচ্ছন্দ্যে করছে। আমি এর পরে আবার একটু একটা অন্য প্রসঙ্গের দিকে ঢুকে যাব। তার আগে একটা সহজ কবিতা, মানে সেই অর্থে সহজ না, আপনাদের ভালো লাগবে সেই অর্থে। আমার এই 5 চোখ দিয়ে সর্বদা জল পড়ে, তো কিছুক্ষণ পর পর আমাকে জল মুছতে হয়, এবং এই চোখের পাতাটাও অকারণ পড়তে থাকে। এখন আর সেই ভয় নেই। ওই কলেজের দিনে এটা ওই বা কো এডুকেশন স্কুলে কৈশোর পার হওয়ার পর এই চোখের পাতা পড়াটা একটা সমস্যা তৈরি করতো। এখন আর সে ভয় নেই। এবার আমি যে কবিতাটি পড়ছি সেটিও সিরিজের, কিন্তু এই সিরিজটি ক্রমাগত না। অ্যাড্রেস করে কবিতা লিখেছেন, সঞ্জয়কে, প্রবুদ্ধকে, হর্ষককে, রণজিৎ দাসকে, শঙ্খ ঘোষকে, আরো কত কতজনকে, এমনকি একটা দুটো কবিতায় আমার নামেরও উল্লেখ আছে। বড় আনন্দের কথা। অনেক লোককে নিয়ে কবিতা লিখেছেন। কোনো কোনো কবিতাগুলোর নাম কবিতা, ওই লোকের নামে কবিতা। যেমন আমি একটা কবিতা বলছি, প্রবুদ্ধ সুন্দর কর। তার চন্দ্রবিন্দু দেননি। তার বাক ধূর্তামির মাঝখানে নিঃশব্দ এক কমার মতো বসে থেকে দেখেছি, আমারও নিজেকে ডেকে উঠতে ইচ্ছে করছে প্রবুদ্ধ সুন্দর বলে। এখন তাই তার নৈশ শীষ বেজে ওঠার আগেই আমি সভয়ে দরজা জানলা বন্ধ করে দেই। মাঝরাতে স্বপ্নে তবু তার সাথেই আবার মেতে উঠি তুমুল হুল্লোড়ে। হ্যাঁ, না এলে অবশ্যই ওই অবজারভেশনটার জন্যই তো উনি কবি। প্রবুদ্ধ সুন্দর করের লেখা যারা পড়েছেন তারা জানেন যে প্রবুদ্ধর আবেদনটা আপনার মস্তিষ্কের কাছে, তারপর মস্তিষ্ককে অবশ করে দিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করবে। চাঁদবাড়িটা প্রথমত মস্তিষ্ক। সেই যে নৈশশীষ নামের বইটি, সেই নৈশশীষ কবিতাটা এই মুহূর্তে পড়তে পারলে ভালো ছিল, লাইভেই এক অসুবিধা, আবার উঠতে হবে, আনতে হবে। নৈশশীষ, সেই নৈশশীষের জানেন আপনারা ইঙ্গিতটা কি? সেই নৈশশীষ শুনলে কি ধরনের তোলপাড় ওঠে কিশোরীর মনে, যুবতীর মনে, পুরুষের মনে, নারীর মনে। সেই নৈশশীষ যে শুনেছে তারা নিষ্কৃতি নেই। তো মিতাপদা ভালো মানুষ কবি, তিনি ওই বলছেন আমি সভয়ে দরজা জানলা বন্ধ করে দেই, এখন তাই তার নৈশশীষ বেজে ওঠার আগেই। মাস্টারমশাই কবি, দেখতেও কবিদের মতন, কিন্তু তারপর সেই চরম স্বীকারোক্তি। মাঝরাতে স্বপ্নে তবু তার সাথেই আবার মেতে উঠি তুমুল হুল্লোড়ে। আসলে প্রবুদ্ধ যে কথাটা বলে, সেই প্রবুদ্ধের কবিতার যে অঞ্চল, সেই অঞ্চল তো আমাদের কারোই অচেনা না। কেউ বলে, কেউ বলে না। প্রসঙ্গত একটা অন্য কথা জানাই, আপনারা এখানে যে কজন আছেন, আপনারা প্রত্যেকে প্রবুদ্ধ সুন্দরের কবিতার ভক্ত পাঠক বলে আমি জানি।
ভক্ত পাঠক না হলেও অনুরাগী পাঠক, অথবা উৎসাহী পাঠক তো, অনুসন্ধিৎসু পাঠক তো অবশ্যই। সম্ভবত আপনাদের সবার এটা জানা নেই, কারো কারো থাকতে পারে। প্রবুদ্ধ সুন্দর একটি অসামান্য গদ্যের মালিক। আপনারা যারা তার গদ্য পড়বেন, আমার অ্যাম্বুশ নামে প্রবুদ্ধতার একটা গদ্যের বই বের হয়েছে। আমার বইটি পাওয়ার সৌভাগ্য হয়েছে, আমি বইটি পড়েছি। প্রবুদ্ধতার গদ্য এবং প্রবুদ্ধতার কবিতা দুটো একেবারে আলাদা। প্রবুদ্ধ সুন্দরের গদ্য আপনারা পড়ে দেখবেন, প্লিজ পড়ে দেখবেন, আপনাদের অন্য রকম প্রাপ্তি হবে। আমি না কি কান্তারদা কি না, আচ্ছা বলবে, কান্তারদা বললে আবার প্রসঙ্গে আসবো। তো প্রবুদ্ধ সুন্দরের অন্ধভক্ত, হ্যাঁ আমরা সবাই ওই প্রলোভন থেকে, ওই যে কবিতার যে ডাক, ওই কবিতা, প্রবুদ্ধর কবিতার নৈশশিসকে অস্বীকার করা অসম্ভব, মানে প্রায় অসম্ভব। মানো আর নাই মানো, তোমাকে শোনাবো, শুনতে তুমি বাধ্য। তারপর তুমি নেও না নেও, ইচ্ছে হলে সঙ্গে রেখো, নয়তো না হয় ভাসিয়ে দিও একটা লোকের ভাবনা সমুদ্র। অনুরাগী না, অনুসন্ধিৎস নিশ্চয়ই। প্রবুদ্ধতার কবিতার সবাই জানতে চায়, পড়তে চায়। তো এই প্রসঙ্গে আর না থেকে আমাদের মূল প্রসঙ্গে আসি। অমিতাভ দেব চৌধুরীর কবিতা। এইবার আমি আরেকটা সিরিজের কবিতা পড়ব। এই সিরিজের কবিতাটার 7 নম্বর কবিতা, নানা রঙের সেই যে আমার। নানা রঙের সেই যে আমার শুনলে আপনাদের কিছু মনে হচ্ছে? আমার কিন্তু চট করে মনে হচ্ছে সেই যে আমার নানা রঙের দিনগুলো, রবীন্দ্রনাথকে মনে হচ্ছে। একটু লাইনটা ঘোরানো, নানা রঙের সেই যে আমার, আগে খেয়াল করিনি, এখন মনে হলো। তার 1 নম্বর কবিতা বেগুনি, 2 নম্বর নীল, 3 নম্বর আকাশি, 4 নম্বর সবুজ, 5 নম্বর হলুদ, 6 নম্বর কমলা, 7 নম্বর লাল, 8 নম্বর সাদা, 9 নম্বর কালো এবং শেষ। আমি লালটা পড়ছি, 7 নম্বর। সমস্ত জীবন আমি কেবল একটি নাটক করার স্বপ্ন দেখেছি। আবার বলি, সমস্ত জীবন আমি কেবল একটি নাটক করার স্বপ্ন দেখেছি। মঞ্চে ফুটো থাকবে থরে থরে কালো, পেছনের স্ক্রিনে, ওপরে, পাশে, সব দিকে। সেই কালোর গভীর থেকে কাদায় ফোটা ফুলের মতো জেগে থাকবে অমল আর সুধার স্থির সাদা পোশাক। প্রথম প্যারাগ্রাফ শেষ। কিন্তু কোথায় লাল? কিন্তু অমল আর সুধার সাদা পোশাকের কথা বলা হচ্ছে, আর একটা কালো, চারদিকে কালো প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। এবার পরের প্যারাগ্রাফে যাই। মঞ্চের সামনে আলাদা মঞ্চের সামনে আলাদা কোনো খুঁটিতে দর্শকের চোখের সামনে লুকিয়ে রাখবো এক লেটার বাক্স। দ্বিতীয় প্যারাগ্রাফ। ওর ওই অশান্ত অপেক্ষা আর অথই আগমনীর ভাষা, ওই লাল রংটুকু একান্তই আমার। ওটুকুকে আমি এমনকি অমলের সঙ্গেও ভাগ করে নিতে পারবো না। যারা লাল শুনে ভেবেছিলেন কবিতাটার গতিবিধি সম্বন্ধে কোনো পূর্বানুমান করেছিলেন, তারা নিঃসন্দেহে অন্য রকম কিছু হয়তো ভাবলেও ভাবতে পারেন। কিন্তু অমিতাভদা লালটাকে নিয়ে গেলেন একেবারে একটা অন্য
ওই সেই পুরাতন ডাকবাক্সের লাল। ডাকবাক্স, ডাকঘর, নাটক, অমলের প্রতীক্ষা, ওই প্রতীক্ষাটুকু, ওই লাল রংটুকু, ওই রাজার খবর আসার সুসংবাদ এসো সুতাসাটুকু, এই নানা রঙের সব কবিতাই পড়তে পারি। কাঁটাতার সময় হবে না রে, প্রচুর কবিতা। আমি যে সংকলনটা হাতে নিয়েছি তাতে 700 কবিতা আছে। স্রোত প্রকাশিত অমিতাভ দেব চৌধুরীর নির্বাচিত কবিতা 318 পাতা রানিং কম্পোজ। এক একটা পাতায় 3টে-4টা কবিতাও আছে, মানে কম বেশি 600-র অধিক কবিতা আছে। কোনটা পড়বো বলতো? আমি একটা পড়ে আমি একটু অন্য দিকে যাই। হ্যাঁ, তো এই লাল রংটুকু তিনি অমলের সাথেও ভাগ করবেন না, থাকুক, অমিতাভের জন্যই থাকুক। এখন আমরা যে বইটার থেকে পাঠ করব সেই বইটার নাম গত জন্মের কবিতা। এই বইটির প্রচ্ছদ এইরকম, প্রকাশন খুব চটি খানিকটা, 2008 সালের ডিসেম্বরে প্রকাশিত। পৃষ্ঠা সংখ্যা বলতেই পৃষ্ঠা সংখ্যা 44। গত জন্মের কবিতা। গত জন্মের কবিতার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা অংশ। এটা ঘুরে আমি কবিতাগুলো পড়বো, সবগুলো পড়বো না, সময়ের কথা আছে, সবগুলোই পড়া দরকার। আমি পড়বো এবং যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, উত্তর পূর্বের কবিতা কাকে বলে, কিভাবে হয়, কিভাবে হয়ে উঠতে হয়, হয়ে ওঠা সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা, নাকি এই প্রস্তাব শোনা মাত্র ধ্বনি ভোটে খারিজ করে দেওয়া প্রয়োজন, এই সব ভাবনার দায় আপনাদের। আমি শুধু কবিতাটা পাঠ করে যাব, কিছু কিছু অংশ। অনুগ্রহ করে আমাকে এই কবিতা বিশ্লেষণ করতে বলবেন না। গত জন্মের কবিতা। পেন্সিলের ভাঙা শীষ দিয়ে আঁকা ভোঁতা, ঝাপসা একটা পথ, আঁকা বাঁকা চড়াই উতরাই বহুল একটা পথ। পথটা আমার গত জন্মের দিকে চলে গেছে। লাল হলুদ একটা বাস, গায়ে লেখা আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাসটায় ঠিক কখন কোথায় যে উঠেছিলাম ভুলে গেছি, কিন্তু সোনাপুর আসতেই পেট বলল তার খিদে পেয়েছে। গরম গরম ডাল, মিষ্টি কুমড়োর ছেঁচকি আর লাচো মাছের ঝোল খেয়ে বাসে উঠে বসতেই একটানা গোঁর মধ্যে তলিয়ে যাওয়া। একদিকে খাদ, অন্যদিকে পাহাড়, মাঝখানে বাঁকে বাঁকে কেঁপে ওঠে ভাত ঘুম। এসব পেরিয়ে বিকেল 3টে, ছোট একটা শহর, আপেল গাছ, খাসিয়া তরুণীর লাজুক হাসি মনে পড়ায়। কত কত আগের জন্মের শত শত আলোড়িত যৌন স্নান। সেসব জন্মেও আমি তবে এখানে ছিলাম। শহরের নাম জোয়াই, সেখানকার পোস্টমাস্টার আমার বাবা থুরি, গত জন্মের বাবা। এখানেও অফিস, মার চুল বাঁধা হয়ে গেছে, আরেকটা নশ্বর রাত্রির শাশ্বত প্রতীক্ষা বেজে উঠছে তার বাসি শরীরে। গত জন্মের মা আমাকে আশ্চর্য চিনতেই পারল না। তার 30 বছর বয়স, পারল না চিনতে 48 বছরের পুত্রকে। সে আমাকে বসতে দিল, যেভাবে লোকে অতিথিকে ড্রয়িং রুমে বসায়। জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি, কোত্থেকে এসেছি। বললাম ছেলের আঁকা একটা ভোঁতা পেন্সিলের দাগের উপর দিয়ে বাসে করে চলে এসেছি আমি।
এসে ভুলে গেছি কোত্থেকে এলাম। এসব এতল বেতল কথা শুনে মা তাড়াতাড়ি চা আনতে চলে গেল। জানতেও পারল না ফিরে এসে আমাকে আর পাবে না। আমি পেন্সিলের দাগ পেরিয়ে ফিরে আসবো এ জন্মে। মা জানল না তার বয়স আর মাত্র 5 বছর বাড়বে। তারপর সমস্ত বয়স বাড়াবাড়ির ওপারে চলে যেতে হবে তাকে। যেভাবে যেদিন আজ অস্তে যাচ্ছে কালকের দিনটি তার বয়স বাড়া দিন নয়। 2 নম্বরটা পড়লাম না। ভারত চীন যুদ্ধের সময়ই গাময় পাঁচরা হলো আমার। মার পাশে শুয়ে যুদ্ধের গল্প শুনতে চাইতাম। রেডিও উগরে দিচ্ছিল যুদ্ধ যুদ্ধ ভাব, জোয়াই জুড়ে উত্তেজনা। কোথায় চীন আর কোথায় জোয়াই, কোথায় বা ভারতবর্ষ? আমরা কি সত্যিই ভারতবর্ষে থাকি? তাহলে দিল্লি এত দূরে কেন মা? কলকাতা আরও কত দূরে? আচ্ছা, চ্যাটার্জি মাসি আমাকে বাঙাল কেন বলে? বাঙাল মানে তো মুসলমান। এখন এই 2008 সালে আমার ছেলে তার ড্রয়িং খাতার পাতায় ভোঁতা পেন্সিলের আরেকটা দাগ দিচ্ছে। আমি তার আগের দাগ ছুঁয়ে এজন্যে ফিরে আসতে চাইতেই আরেকটা তেপান্তর বাস। ওমা, বাসটা নাকি শিলচর ফিরে যাবে। ওমা, বাসটা নাকি শিলচর ফিরে যাবে। একটা আবছা ধুধু পথ কাগজ থেকে মানচিত্রে, মানচিত্র থেকে আমার জন্ম ছুঁয়ে চলে যাচ্ছে কোথায়? ফজরের আজান রাঙা একটা ভোরের দিকে। কিন্তু আমি তো এখন জোয়াইতে, আমার গায়ে খোস মাছরা। আমি তখন স্কুলে যাই, কনভেন্টে। আমার মিস আমার কান্না থামাতে লজেন্স দেয়। ছোট্ট একটা ডেস্ক, ড্রয়ার আছে, সেখানে আমার বই থাকে। সবাই যখন এ ফর আপেল, বি ফর বয় বলে চেঁচায়, আমাকে পড়তে হয় না, রং করতে হয় ছোট ছোট চারকোনায়। আর গালে আর গোলে আর ত্রিভুজে। আর মিস আমাকে মাঝে মাঝে চুমু খায়। মিসের গায়ে মায়ের গন্ধ নয়, অন্যরকম আষ্টে গন্ধ ভাসে। রোববার সকালে আমি গির্জায় যাই বাহাদুরের কোলে চেপে। মা আমার বাঁ হাতের করে আঙুলে ছোট একটা কামড় দেয়। ফিরে মার পাশে শুয়ে গল্প শুনি। মধু দাদার গল্প, ঈশ্বরের গল্প, যুদ্ধের গল্প। সারা শরীরে চুলকোয় আমার সেই থেকে। যুদ্ধের কথা শুনলেই মনে হয় পৃথিবীর গায়ে আবারও পাঁচরা হলো তাহলে। 5, 4টা বাদ দিয়ে যাচ্ছি। ছেলে তোর কাগজে আরেকটা দাগ, তার কাগজে আরেকটা দাগ দিচ্ছে। ঝাপসা, এলোপাথারি। ও ছেলে, আমাকে আর ঘোরাস না। এত দাগ, এ তো হাফলংয়ের রাস্তা, লেকের জল, টিলার ওপর পোস্ট অফিস কোয়ার্টার। আমরা যেতেই তখন আগের পোস্টমাস্টার আর তার স্ত্রী কোয়ার্টার ছাড়েননি। মার কপালে জুটল আগের পোস্টমাস্টারনি মাসির পোষা অনেকগুলি মুরগি আর ছোট্ট একটা ক্ষেত, যেন হাতের চেটোয় কাটাকুটি আয়ুরেখা। আলু গাছ, ফুলকপি গাছ, বিন, টমেটো, শিমঝাড় আর বেগুন। মুরগিরা খুব ভরে ওঠে, ডাক পাঠায় পোস্ট অফিসের বাক্সে। সেখান থেকে চিঠিরা উড়ে যায় স্বপ্নে স্বপ্নে আকাশময়। আমার স্বপ্নের আকাশটাও খুব ছোট্ট, ছোট মানুষের ছোট আকাশ, ছোট স্বপ্ন, ছোট ছোট। আমরা কেন ওদের ওরা বলি মা? ডিমাসাদের, অসমিয়াদের। ওরা কেন আমরা নয়? 2 দিন পর মুরগিরা মরতে শুরু করলো, একটার পর একটা। প্রতিবেশিনী সমরেন্দ্র মাস্টারনি বললেন অলক্ষণ। মা সত্যনারায়ণের সিন্নি চড়ালেন। আমি সিন্নি খেয়ে জীবনে প্রথম বাঙালি হলাম। তারপর মার পেটে ব্যথা। আমরা শিলং যাব। আমার
আরেকটা ভাই কিংবা বোন হবে, টিকিট হয়ে গেছে শিলংয়ে মামাবাড়ি। আমি রেডিওর কথা ভাবছি, কাশ্মীর মামুর কথা ভাবছি। যাবার দিন সকালে মার কানের দুল হারিয়ে গেল রাস্তায়। ওটা নাকি কুলক্ষণ। আমরা সবাই বাবা বাহাদুর আর আমি আঁতিপাতি করে খুঁজলাম, দুল কিছুতেই সুলক্ষণ হয়ে ধরা দিল না। একটা দোল এলো, নাকি সেই শেষ দোল আমার জীবনে। সবাই সবাইকে রং মাখাচ্ছে যখন, মামার বাড়িতে তখন প্রচুর লোক। একটা ট্যাক্সি এলো, মা আমাকে চুমু খেয়ে আসি বলে চলে গেল। চলে গেল হাসপাতালে, আহ পাতালে, রাতে। ছোট্ট স্বপ্নের ছোট্ট আমি জেগে উঠে শুনলাম, উলু শুনলাম, আমার একটা বোন এসেছে। আর রাত্রিরে বড়দের চিৎকারে ফেটে গেল স্বপ্নের ছোট আকাশ। দিদিমা সাপ সাপান্ত করছেন ভগবানকে। ওই এক রাতের জন্যই নাস্তিক হয়েছিলেন তিনি। কিচ্ছু না বুঝে আবার পাখির ছানার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে গাড়ি এসে দাঁড়ালো, একটা সাদা কাপড়ে ঢাকা মানুষ। মানুষ যে তা তো বুঝতে পারছি, কিন্তু সবাই কাঁদছে কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? শিলং? কোথায় গেল তোমার অতল হাসি মুখ, হাসি খুশি? 6, শিলং। শিলং মানে সে আমাদের রাজধানী। অন্ধকারে তাকে তো আর দেখিনি, অথচ যখন শ্মশানে গিয়ে মায়ের লাশ, নগ্ন মাকে দেখছি, আর আমার শ্বাস আমার কাছেই অনাবশ্যক প্রগল্ভ। তুমি তো আমায় দেখিয়েছিলে শ্মশান দ্বার, মৃত্যু ছুঁয়ে জেনেছিলাম তুমি আমার। 7, আমরা ততক্ষণ টুরিস্ট একটি জনপদের, যতক্ষণ তার শ্মশানে কিংবা গোরস্থানে আমাদের পা পড়ে না। যে দেশ মৃত্যু দেখায় না সেই দেশ কখনো স্মৃতির দেশ হয়ে ওঠে না, কারণ মৃতরাই তো আমাদের স্মৃতি। ছেলে ইরেজার হাতে নিয়েছে, এক্ষুনি নিজের আঁকা সব দাগ মুছে দেবে। মুছে দিলে আমি ফিরব কি করে তার কাছে? ও ছেলে আমার জন্ম জন্মান্তরের ছেলে, গত জন্ম থেকে ডেকে বলছি, মুছিস না ও দাগ, মুছিস না, আমার ফেরার রাস্তা বন্ধ করিস না। সেই যে মাকে পুড়িয়ে এসেছিলাম, তারপর অনেক দিন পর স্কুলে গিয়ে বুঝেছিলাম ABCD ভুলে গেছি আমি। কেউ বোঝেনি সে সময়, শুধু অনেক পরে তোর মা, শুধু তোর মা অনেক অনেক দিন পরে বুঝেছিল। আমার সে সময় সাময়িক স্মৃতিগ্রহণ হয়েছিল, বিস্মৃতি গ্রাস করেছিল আমার স্মৃতিকে। তাই নতুন করে ইংরাজি বর্ণমালা শিখতে হলো আমার, তাও বাংলা স্কুলে। তাই আজকাল সব সময় আমার কেমন যেন ভয় করে, কখন বাংলাও ভুলে যাব, কখন সূক্ষ্ম নষ্ট ভাষাহীন হয়ে যাব আমি। ইংরাজি স্কুলে পড়িস তুই ছেলে, আমার জন্ম জন্মান্তরের ছেলে। আমিও পড়তাম, হ্যাঁ, ইংরাজিই ছিল আমার পিতৃভাষা, তোরও তাই। আমি নাকি তোর মাতৃভাষাই ইংরাজি? কিন্তু আমার একটা মানচিত্র ছিল, তোর তা নেই। তোর তো আছে শিলচর, তারপর ব্যাঙ্গালোর, সবশেষে আমেরিকা। কেমন সরল চৌকো একটা মানচিত্র, যার কোনো ইতিহাস নেই। এরকম মানচিত্রে মন বাঁধিস না তুই। ছবিটা আবার আঁক, কি সুন্দর ল্যান্ডস্কেপ আঁকিস তুই, এবড়ো খেবড়ো দাগময়, ঠিক আমার মানচিত্রের মতো, যার আছে প্রচুর বাঁক আর প্রচুর ইতিহাস, দেশভাগা, রিফিউজি ক্যাম্প। কলকাতার দিকে না গিয়ে কেন যে ট্রেনটা এদিকে চলে আসে, তাও কি মৃত্যুরই টানে, যে মৃত্যু স্মৃতি ধরে রাখে? ও ছেলে, ওরকম সরল চৌকো মানচিত্রে বিশ্বাস করিস না তুই। মানচিত্র খুব জটিল, ধাঁধাময়, ভুতুড়ে। তাতে যতটুকু আলো আছে তার চেয়ে বেশি অন্ধকার। আমাদের মানচিত্র কত বাঁক, কত বিস্তার, কত থই, তা কি জানিস না তুই? কত 18 মুড়া, আর কত দুর্ঘটনা, কত দাগ ভাগ, মনোবিকলন, কত বেঁচে ওঠা, মরে যাওয়া। 8,
ছেলের ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, কি করে ফিরি বলো এই জন্মে। সন্ধ্যা জাগছে ওই জোয়াই আকাশেতে, সন্ধ্যা নয় যেন প্রত্নভাস। পুরনো দিনলিপি কি করে লিখি বলো, আমার হাতে নেই সেই ভাষা। ছেলের ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, কি করে ফিরি বলো এ জন্মে। আমার নয়, আমার আর কোনো যাবার জায়গা নেই, গত জন্ম। তাই ফিরে এসেছি তোমার কাছে, মায়ের কাছে, যে খানিকক্ষণ আগে আমাকে তার ড্রয়িং রুমে বসিয়ে রেখে চা আনতে গিয়েছিল। এসে আমাকে খুঁজে পায়নি। এখন সেই মায়ের কাছে ফিরে এসেছি আমি। ছেলেকে ফোন করে ছবিটা আঁকতে বললাম, কিন্তু লাইন পাচ্ছি না। মা, মা গো, তোর হাতের বোকা বোকা চা খেয়ে কি পেট ভরবে আমার? আমাকে এক থালা ভাত বেড়ে দে মা। আমাকে এক থালা ভাত বেড়ে দে মা, বড্ড খিদে পেয়েছে। আলু পোস্ত আর কুমড়োর ছেঁচকি গরম গরম ভাত। বড্ড খিদে পেয়েছে মা আমার। আর ঘরে যদি চাল না থাকে, আমার জন্ম রেঁধে দে, তাই খাবো। এবার আমি পরের বইয়ে চলে যাই। বইয়ের নাম স্বপ্নসুমারি। স্বপ্নসুমারি এই বইটি। হ্যাঁ, কবিতাটা ওখানেই শেষ, গত জন্মের কবিতাটা যেখানে পড়ছিলাম ওখানেই শেষ। ক্ষমা করবেন আমাকে। স্বপ্নসুমারি মূলত দুটি বইয়ের সমন্বয়। একটিতে আছে স্বপন কুমার সিরিজ, সেই সিরিজটার নাম আমি সেই স্বপন কুমার। আর দ্বিতীয়টা হচ্ছে আদমশুমারি বুড়া আলী, বা আদমশুমারি সিরিজ বলতে পারেন। তো স্বপন কুমারের কথা তো আপনারা জানেন কম বেশি। এখনকার ছেলেমেয়েরা খুব বেশি জানে না, এখনকার ছেলেমেয়েরা অনেক কিছুই জানতে চায় না, জানতে চাইলে জানার সুযোগ প্রচুর, কারণ ইন্টারনেট নামক কাণ্ডটি ঘটে গেছে। তো সেখানে ওই যে পুরনো স্বপন কুমার, শৈশবের স্বপন কুমার, তার যে হাতছানি, বুড়ো বয়সে অমিতাভদা অমিতাভদা কি বুড়ো বয়স হয়েছে? খেপে যাবে কিন্তু আমার উপর। না না, বুড়ো হননি। তো সেই স্বপন কুমারের হাতছানি ত্যাগ করতে পারছেন না। তিনি কবিতার সিরিজটা শুরু করছেন এইভাবে: বড় হলে আমি হব স্বপন কুমার, ও সন্ধ্যা রাতের শোনো কীর্তনিয়া, শোনো দূরের বরাক নদী পারের মাঝিরা, সড়কের ড্রাইভার, আমি কখনো ছোব না স্টিয়ারিং, বড় হলে আমি হব স্বপন কুমার। কিন্তু এ কথা খুব গোপন হে, স্যারদের জানিও না, জানলে দুর্বোধ্য চর খাবো গালে, সবচেয়ে বড় কথা আমার বখাটে নাম রটে যাবে, মাহারা আকুল ছেলে ভাসবে আকুলে, বড় হলে আমি হব স্বপন কুমার। স্বপন কুমার হওয়া বোধহয় হয়নি, বোধহয় কি হয়নি তো, কিন্তু স্বপন কুমার সিরিজের কবিতাগুলো হয়েছে। অদৃশ্য সংকেত, দুরাত্মার ছল, ভ্রান্ত পথের শেষে, চলন্ত ছায়া, হিংসার অন্ধকার, বিষাক্ত হাসি, চায়না লজ, হারানো ডায়েরি। প্রত্যেকটা নামের মধ্যে আপনারা স্বপন কুমারের কোনো না কোনো রহস্য কাহিনীর অনুষঙ্গ খুঁজে পাবেন। যারা স্বপন কুমারে আসক্ত তারা একবারে বুঝতে পারবেন, যারা আসক্ত নন তারাও একটু খুঁজলে, কবি কখনো বুড়ো হয় না একদম। তো আমি চায়না লজ কবিতাটা পড়ব শুধু একটা নিদর্শন রাখার জন্য যে অমিতাভদা এই ধরনের কিছু কবিতাও লিখেছেন। বিষণ্ণ চায়না লজ একা একা জেগে থাকে একটি খুনের অপেক্ষায়। 30 বছর আগে প্রথম যৌবনে একবার পেয়েছিল রক্তের উজ্জ্বল স্বাদ, মালিকানা তখনও বদল হয়নি, এখন শুধু প্রাক্তন সে হস্তান্তর নামের ভেতর গোপন রয়েছে। আজও মনে পড়ে জংলি ও চাপা সেসব রাতের স্রোতগুলি, রোমাঞ্চ ও শিহরণগুলি, একা ছায়া শরীরের সিঁড়ি বেয়ে উঠে আসা ছাদের পার্টিতে। এক কোণে
দুই ছায়া খুব ঘন যেন বুনো ঝোপ। নিরিমিষি বাঙালি মালিকবাবু মনে মনে খোঁজে প্রমোটার, কিন্তু গলির গলি তস্য গলি, প্রমোটার সড়ক প্রবণ। চায়না লজের তাই রাতের নির্জন প্রাণ স্বপ্নে দেখে কোনো এক গুপ্ত ঘাতকের আজও যার জন্মই হয়নি। বইটির নাম স্বপন কুমার। আমি যে এটি পড়লাম, চায়না লজ, কি করে বলি বলুন তো আপনাদের। এখানে একটা মানে এখানে একটা কাণ্ড হয়ে আছে। আচ্ছা, আমাকে যখন দেখা যাচ্ছে তাহলে বইটাকেও দেখা যাবে। আপনারা একটু আমি ঘোরাচ্ছি, আপনারা দেখুন তো এখানে বইটা দেখতে পাচ্ছেন, এই যে এই কোণার দিকটা দেখতে পাচ্ছেন 161 পাতার কোণার দিকটা, আর এর ঠিক পেছন দিকটা 162 পাতার এই কোণার দিকটা। এখানে একটা হালকা দাগ দেখতে পাচ্ছেন। এটা আসলে কোনো বাধাই করার সময় এখানে একটা মশা এসে বসেছিল, আর তিনি মশাটা মেরেছিলেন, এটা সেই রক্তের দাগ। আমার কবিতাতেই আছে। আরে বাবা, রহস্য সিরিজের কবিতা তো একটু ক্লু থাকবে না? তা কি হয়? হয় না। আমরা পরের কবিতায় যাই। এটা আদমশুমারি সিরিজ থেকে। একবার অমিতাভদাকে, প্রত্যেক সরকারি কর্মীকেই যেমন বিভিন্ন কাজ করতে হয়, অমিতাভদাকে জনগণনার কাজে সরকার নিয়োগ করেছিলেন, কিন্তু সরকার তখনও জানতেন না জনগণনার পাশাপাশি অমিতাভদা অন্য একটা কাণ্ডও ঘটিয়ে আসবেন। তিনি ফিরে আসার পরে ঘোরের মাথায়, সেই সরকারের নির্ধারিত কাজটি করার পরে ঘোরের মাথায় একের পর এক আদমশুমারি সিরিজের কবিতা লিখে ফেলেন। তাও খান 10-12 তো হবেই, হ্যাঁ বেশি হবে, 15-20 হবে। আমি তার একটা কবিতা পড়ছি শুধু টেস্টটা দেওয়ার জন্য। কবিতার বইয়ের নাম স্বপ্নশুমারি। এই পর্বটির নাম আদমশুমারি পর্ব। চাঁপার গন্ধ। হ্যাঁ, চাপার গন্ধ পড়ছি না আমি, বুড়া আলিটা পড়ি। বুড়া আলি। ঠাঁঠায় এই ক্ষেতের ভেতরে কাকতারুয়ার মতো বাড়ি, পানি বাড়লে ডুবে যায়, 2-3 দিনের রিফিউজি। হিঁদুরা পানির দেবতার পূজা দেয়, আমি মরা বিবিজানের তসবির খুঁজে পাই পানির অন্দরে। সেও তো আমারে নিত এমনি ভাষায়, এই ঘরে পায়খানা নাই বাবু, আল ধারে গর্ত আছে, কিছুদিন গেলে গর্তগুলি বুঁজে দেই। মানুষের গুয়ে সার নাই, মানুষ যা হতে পারত তা কেবল জানে তাল গাছ, মানুষ যা হয়েছে তা জানে ওই কচু পাতা। তার ফেলে যাওয়াগুলি অমনি অসার, কীর্তিকথা সেসব তো তারা রেখে যায় যারা বাঁচারে বন্ধক রাখে মরণের কাছে। পানির ভিতরে বাবু রোজ সন্ধ্যায় আগুনেরে দেখি আর বলি, আরও যেন বেঁচে থাকি, বেশি নয় 2-5টা দিন। সরকার নয় বাবু, মাইনষেরে গণনা করে আসমান জমিন। কে কাকে গোনে? পরের কবিতার বইয়ের নাম চাঁদের ফ্রেস্কো। নিজের বিরুদ্ধে লেখা। সমস্ত জীবন নিজের পক্ষে লিখলাম, আজ একটিবারের জন্য নিজের বিরুদ্ধে লিখতে চাই। কিন্তু লিখতে গিয়ে দেখছি বাংলা অভিধানের যে গুটিকয় শব্দ নিয়ে নাড়াচাড়া করে আমি এতদিন লেখা খেলা খেলেছি, তার আমার পোষ্য, বাধ্য, এমনকি বশংবদ হয়ে বসে আছে। তাদের দিয়ে এ কাজ হবে না। তাহলে এখন আমার খোলা রইল একটাই পথ, না লেখার ভাষা শিখে নেওয়া। শিবাশিস দা, সাউন্ড অফ সাইলেন্স। স্তব্ধতার গান শোনো, নীরবতার গান শোনো, কথার মানে থাকে না কোনো দাম। মানুষ কথা বলে যায়, কথা বলে যায়, কথা শুনে, কথা না শুনে, কথা বলে, কথা না বলে, কথার মানে থাকে না কোনো দাম। স্তব্ধতার গান শোনো, নীরবতার গান শোনো।
প্রতিটি ঘরে ঘরে আর দেওয়ালে প্রতি রাস্তার দেখেছি কথা বলে দার্শনিক, শুনেছি কথা ভরা মাঙ্গলিক। মানুষ মানুষের হাত ধরে মুখর হতে চায় প্রাণ ভরে, কিন্তু সে মুখরতার বুকে বাসা বাঁধে স্তব্ধতা, নীরবতা। স্তব্ধতার গান শোনো, নীরবতার গান শোনো। সুমন, কবির সুমনের, সুমন চট্টোপাধ্যায়ের বা কবির সুমনের বা সুমনের। পরের কবিতা মায়া দর্পণ। হ্যাঁ, তুমি এই কথাই বলেছিলে, মনে আছে, শিবাশিসদা তাই এই কথাই বলেছিলে তুমি। পরের কবিতা মায়া দর্পণ। এটি একটি গ্রামীণ বা গঞ্জের যে সমস্ত কবি কবিতা চর্চা করেন তাদের সকলের এটা অবশ্যকৃত্য। আপনারা মজা পাবেন এই কবিতাটাতে। এই কবিতাটা একটু শুনুন। এই মফস্বল শহরে কানেকশন চলে গিয়েছিল, এখন আবার রিকানেক্টেড দেখাচ্ছে। আপনারা একটু জানান আমাকে, কেউ একজন দয়া করে। একটু জানান। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু জানান। আমি অমিতাভদার মায়া দর্পণ কবিতাটা পড়তে যাচ্ছিলাম। কবিতাটি চাঁদের ফ্রেস্কো বই থেকে নেওয়া। এই বইটি তার চাঁদের ফ্রেস্কো, এই সেই বই। আপনারা যদি কেউ দেখতে পাচ্ছেন তাহলে বা শুনতে পাচ্ছেন একটু জানান। এই সেই চাঁদের ফ্রেস্কো, 9 কলম থেকে প্রকাশিত বই। এটা 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 প্রকাশিত হয়েছে 2011 সালে। ঠিক আছে, তপনদা বলছেন ঠিক আছে। সুতরাং আমি মায়া দর্পণ কবিতাটি পড়ছি। অনেক সময় নিয়ে ফেলেছি, আমাকে শেষ করতে হবে, কিন্তু এখনও আমার কাছে অনেক কবিতা পড়ার বাকি বোধহয়। আচ্ছা, পড়া যাবে না সবগুলো। এই মফস্বল শহরে কবিগিরির অন্য নাম পুরুতগিরি। তুমি কবিতা লেখো, তাহলে তো তুমি ভালো প্রশংসাপত্র লিখতে পারবে, শোক আলেখ্য তো লিখতে পারবে তার চেয়েও ভালো। একটা জীবন শোকপ্রস্তাব লিখতে লিখতেই কেটে গেল, বিনিময়ে পেলাম কলাটা মূলোটা। কখনো সস্তা হোটেলে 2 প্যাক রামের অভ্যর্থনা, কখনো ন্যাংটোমের ছবিহীন সামাজিক ক্যালেন্ডার, তাতে আয়ু ঝরার হিসেব ছাপানো থাকে। ক্যালেন্ডারের তারিখ, আয়ু ঝরার হিসেব ছাপানো থাকে। 1, 2, 3, 4 অসংখ্য মৃত্যুর পর মৃতের ঘনিষ্ঠজনের তরফ থেকে লিখে দিয়েছি শোকার্ত শব্দাবলী। ক্রমশ বুঝতে পারছি আমার নিজের কবিতা হয়ে উঠেছে 2টি একটুখানি জ্যোতিচিহ্ন, 2টি শোকপ্রস্তাবের মাঝখানের একটুখানি সস্তা হুল্লোড়, 2টি বেদনার মধ্যবর্তিনী মদের গোপন ঠেক, 2টি ট্রেন ছেড়ে চলে যাবার মাঝখানে ঝাঁপ দিতে না পারার চূড়ান্ত ব্যর্থতা। এই জন্য তো অমিতাভদেব চৌধুরী কবি। শুরু তো করেছিলেন আমাদের মতনই। আমরা যেমন করে ভাবি, শোকপ্রস্তাব লিখি, দুর্গাপূজার চিঠি লিখি, প্রশংসাপত্র লিখি, কিন্তু তিনি লেখেন আরও একটু অন্যরকম। তাই ওই রকম দুটোর মাঝখানেও কিছু লিখে যেতে চান। আর বিটুইন দ্য লাইন্স যা লেখা থাকে সেটাই তো লেখা। শব্দ দিয়ে আর কি বলা যায়, কতটা বলা যায়। আমি যে বইটার থেকে কবিতা পড়ছি এই মুহূর্তে, তার সেই বইটার নাম চাঁদের ফ্রেস্কো। চাঁদের ফ্রেস্কোতে চাঁদ থাকবে না তা তো হয় না। আর কবিরা স্বভাবতই চন্দ্রাহত। তো চন্দ্রাহত নামের কবিতার 1 এবং 2 খুব ছোট ছোট কবিতা লিখছি, পড়ছি। 1 নম্বর, ও চাঁদ চোখের জল তোমাকে দিলাম, তুমি তা ফিরিয়ে দিও জোয়ারে উন্মাদ সমুদ্রকে। আরেকবার পড়ি, নাহলে আমার শান্তি হবে না। ও চাঁদ চোখের জল তোমাকে দিলাম, তুমি তা ফিরিয়ে দিও জোয়ারে উন্মাদ সমুদ্রকে। চোখের জলের সাথে সমুদ্র, জল নোনা, আর চোখের জলের সাথে সমুদ্রের সাথে চাঁদ, জোয়ার। এটা বিজ্ঞান। আর আপনারা যেভাবে কবিতাটা আপনার হৃদয়ে গিয়ে আঘাত করলো, ওটা কবিতা। 2 নম্বর, আমার চাঁদকে বড় ভয়,
একদিন তাকে উন্মাদের আঁকা ফ্রেস্কো ভেবে, নরকের সূর্য ভেবে তার কাছে খুঁজতে গিয়েছি জন্মের আগের অন্ধকার। সেই থেকে চাঁদ রোজ নষ্ট করে দিয়ে যায় এ জন্ম আমার। পরের কবিতা চলে যাই। বইয়ের নাম ক্ষত স্নান। খুব ছোট একটা কবিতা, 3 লাইনের একটা কবিতা। তার আগে বইটা দেখিয়ে দেওয়া একটু কাজ। এই বইটি ক্ষত স্নান। এই বইটি সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত, কলকাতার। সম্ভবত এটি সেই বই যে বইটি শঙ্খ ঘোষ উন্মোচন করেছিলেন। সম্পর্ক। আমি নিরীশ্বর, আমার নিজের কোনো ঈশ্বর তো নেই, কিন্তু আমি তোমার ঈশ্বর যিনি, তাকে খুব প্রশ্নহীন মানি। প্রথম প্যারাগ্রাফ এটাই ছিল 2 লাইনের। আমি নিরীশ্বর, আমার নিজের কোনো ঈশ্বর তো নেই, কিন্তু আমি তোমার ঈশ্বর যিনি, তাকে খুব প্রশ্নহীন মানি। পরবর্তী প্যারাগ্রাফ 1 লাইনের। তাকে না মানলে জানি রক্তস্নাত হবে এই গৃহপথ কিংবা রাজধানী। কবি এটা মানেন, তিনি নিরীশ্বর হলে আমার ঈশ্বরকে তিনি প্রশ্নহীন বলে মানেন। এইভাবে প্রত্যেকেই যদি আমরা অন্যের ঈশ্বরকে প্রশ্নহীনভাবে মানি, আছেন বলে মনে করি, তাহলে কে আস্তিক কে নাস্তিক তাতে কিচ্ছু যায় আসে না। যদি প্রত্যেকেই জানি অন্যের ঈশ্বর প্রশ্নহীন, এও এক ধরনের দর্শন। পরের কবিতায় চলে। ক্ষতস্নানের পর মাটির ঘর সোনার ঘর। মাটির ঘর সোনার ঘর। মাটির ঘর সোনার ঘর এই বইটি। আমি যে কবিতাটি পড়তে চাই তার নাম বাড়ি বদল। চলে যাব অন্য বাড়ি, এই বাড়ি ছেড়ে একদিন। এঁটো কিছু অক্ষরকে পিছে ফেলে রেখে, যেন তারা মালিকবিহীন এক পোড়ো বাড়ি। সময় পাহারা তাড়িয়ে তাদের নিয়ে, সময় পাহারা তাড়িয়ে তাদের নিয়ে অভিধানে দেব ফের জুড়ে। তখন আমার কোনো অক্ষর কারো পড়বে না মনে তাদেরকে। পুরনো বাড়িটি নতুন লোকের জন্য ভেঙে গড়ে হবে পরিপাটি। ভাঙার সময় কেউ খুঁজে পাবে পুরনো বৃষ্টির শুকনো দাগ, আর কেউ পুরনো রোদের ভেজা ছায়া। শুধু একজন কেউ কুলুঙ্গিতে পাবে ঠিক তাকে, আমার একলা চাঁদ, সে তখন অন্ধকারে থাকে। হাতে নিলে গুঁড়ো গুঁড়ো মিলাবে চাঁদের সব মায়া, কিন্তু চাঁদ খোঁজা হাত তা যদি কবির হাত হয়, তোমার নতুন জন্মে ঘটবে নতুন ভাগ্যোদয়। পরের কবিতা মাটির ঘর সোনার ঘর থেকেই আত্মবিগ্রহ। যা লিখেছি সব দৃষ্টান্ত, বাস্তব কোনোটাই নয়। যখন গাছ লিখেছি হয়ে উঠেছে তা গাছের দৃষ্টান্ত, বাস্তবের গাছ নয়। যখন পাখি লিখেছি হয়ে উঠেছে পাখির দৃষ্টান্ত, বাস্তবের পাখি নয়। যখন মানুষ লিখেছি হয়ে উঠেছে তা মানুষ কিংবা অমানুষের দৃষ্টান্ত, বাস্তবের মানুষ নয়। আমার কবিতা তাই বড়জোর কোনো সিলেবাসে গিয়ে বাসা বাঁধবে একদিন। কোনো বিকল্প জীবনপথের সন্ধান কাউকেই দিতে পারবে না। এই খেদ মনে মনে থাকাটাই স্বাভাবিক। এমনতর হলে ভালো হয়। আবার অমিতাভ দেব চৌধুরী খুব বেশি সংশয়হীন না হওয়ারও অবকাশ রয়েছে, কারণ
কেউ যদি কোথাও খুঁজে পায় একটা দুটো লাইনে, এই যে 600-র অধিক বা 700-র মতন শব্দের একটা সংকলন, তারপরে তার মাঝখান থেকে কোথাও যদি কেউ যদি খুঁজে পায় একটা দুটো লাইন, একটা দুটো বাক্যাংশ, শব্দবন্ধ, যা বাঁচাকে কোনো নতুন লাইট হাউসের থেকে ফেলা আলোর মতন আলোকিত করবে সামান্যক্ষণের জন্য, যে কথা শেষ করে আনি, অনেকটা হয়ে আসছে। এর পরের বইটির নাম শ্যাম বিচ্ছেদ। এই বইটি আমার কাছে নেই। আর ঈশ্বরের শেষ গুপ্তচর থেকে আমার কিছু পড়া হলো না। আমি যে কথা বলছিলাম যে এই কিছুদিন আগে অমিতাভদা করলেন সব সংকলন, নির্বাচিত কবিতা, এই যে বইটা বলছি 700, তারপর একটা গল্পের সংকলন, তারপর একটা গদ্যের গ্রন্থ প্রকাশ করলেন। সংকলন প্রকাশ করার পরে তিনি সবগুলো সংকলন প্রকাশ করার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে এখনই সবগুলো সংকলন করে ফেলছেন অমিতাভদা, আরও তো লেখার দিন বাকি, প্রচুর দিন বাকি। তাহলে কি অমিতাভদা নিজেকে গোটানোর কোনো কথা ভাবছিলেন নাকি? তো বাস্তবটা কিন্তু অন্যরকম। বাস্তবটা আমি আপনাদের তাহলে উদাহরণ দিয়ে বলতে হবে। আজকের কথা জানি না, গতকালকে অমিতাভদা একটা কিশোর উপন্যাসের প্রথম অংশ লিখেছে। তার আগের দিন মানে পরশু দিন অমিতাভদা 25শে বৈশাখ নামে একটা অদ্ভুত কবিতা লিখেছেন। তার আগের দিন দুপুরবেলায় বসে এক সিটিংয়ে একটা গল্প শেষ করেছেন, যে গল্পটা হচ্ছে গল্প না লেখার গল্প। প্রকাশিত হয়েছে সেদিনই এই আরম্ভ পত্রিকাতে, মানে বাহারুদ্দিনের আরম্ভ পত্রিকাতে। পরে সেই গল্পটির ঈষৎ সংশোধিত রূপ স্রোতের ওয়েব ম্যাগাজিনও বের হয়েছে। তাহলে এই হচ্ছে গতকালকে, পরশু এবং তার আগের দিন একটি গল্প, একটি কবিতা, একটি উপন্যাসের আরম্ভণী। এত তাড়াতাড়ি অমিতাভদা সংকলন গ্রন্থগুলো হয়ে গেল, কিন্তু এর তো ধার ভার আরও অনেক বাড়বে বলেই আমার বিশ্বাস, এবং আপনারাও নিশ্চয়ই তাই মনে করেন। অমিতাভদা লেখায় থাকুন, আরও বেশি করে লিখুন, সেই প্রত্যাশা। শেষ কাব্যগ্রন্থ আপনারা জানেন, বিদেহিনীর সঙ্গে সংলাপ। আমি সেই কাব্যগ্রন্থের একটা দুটো কবিতা পড়ছি। যারা জানেন না তাদের কাছে তথ্য হিসাবে উল্লেখ থাক যে অমিতাভদার স্ত্রী বিয়োগ ঘটেছেন কিছুদিন আগে, এবং এই বইটি বিদেহিনীর সঙ্গে সংলাপ মূলত সেই সূত্রের একটি বই, এবং এটাই এই সংকলনের শেষ গ্রন্থ যেখান থেকে কবিতা নেওয়া হয়েছে। আমি তার একটা দুটো কবিতা পড়ছি, এবং দুটো কবিতা পড়ে শেষ কবিতাটা, এই বইয়ের শেষ কবিতাটা দিয়ে শেষ করব। অনেকটা সময় আমি বলে ফেলেছি। প্রথম কবিতা, স্ত্রীর উদ্দেশ্যে লেখা। বিদেহী কি খেলে আজ? আলো খেয়ে পেট ভরল তো? আমরা খেয়েছি এই শাক, কুমড়ো পাতার বড়া, মাছ চচ্চড়ি। তুমি আলোর শাক, আলোর বড়া, আলু চচ্চড়ি খেতে পাও না? কে রাধে গো ওখানে? তাকে দেখা যায়? যায় না? কোথায় আছো তুমি? আলোর শূন্যতায় নাকি আলোর পূর্ণতায়? ছায়া শরীরিনী, আলো ছোঁয়ার বড় আকাঙ্ক্ষা ছিল তোমার, সেই যা সব ছায়াকে আলো করে দেয়। নিজেকে আলো করে দিতে দিতে, আলো হয়ে যেতে যেতে আমাদের এই ছায়া শরীর, এই ছায়া পৃথিবী ছোবার একবারের জন্য ইচ্ছে করে না তোমার আর?
আমি এই সিরিজের 9 নম্বর কবিতায় চলে যাচ্ছি। তোমার শাড়ির সংকলন ঈর্ষে করার মতো ছিল সবার কাছে। সবাই বলতো আমরা নিজেরাও তো ওই দোকানে গিয়েছিলাম, কই এই শাড়িটা কিছুতেই চোখে পড়েনি তো আমাদের। তোমার চোখ ছিল তাই চোখে পড়তো। অথচ হাসপাতালে যখন ট্রিটমেন্ট চলছিল, ঘুরিয়ে ফিরিয়ে মাত্র 4টে শাড়ি পরতে তুমি, 4টেই ছাপার শাড়ি। কিছুতেই অন্য কোনো শাড়ি তোমাকে পরাতে পারিনি। যেন এক রাজরানী কাঙালিনীর বেশ ধারণ করেছে স্বেচ্ছায়, তার জীবনের নিষ্ঠুর রাজাটির সঙ্গে শেষ সাক্ষাৎকারের জন্য। ভাবতে গেলে গা ছমছম করে ওঠে আমার। তাহলে মৃত্যুর অন্য নাম জীবনের নিষ্ঠুর রাজা, তার সাথে সব সম্রাজ্ঞীদেরই একবার সাক্ষাৎ করতে হয়, তার আগে বোধ হয় কাঙাল হয়ে নিতে হয়। কমপক্ষে অমিতাভদা তেমনই ইঙ্গিত করছেন। 14 নম্বর কবিতা এবং এই বইয়ের শেষ কবিতা। আমিও আজকে আর অমিতাভদার কোনো কবিতা পড়ব না। মা মারা গিয়েছিল অনেক বছর আগে, কিন্তু মা যে আরও একবার মারা গিয়েছিল, সত্যিকারের মারা যে গিয়েছিল এর অনেক বছর পর, তা জানতে পেরেছিলাম বাবার মৃত্যুর সময়। বাবা বাঁচিয়ে রেখেছিল মাকে। আমিও বেঁচে থাকতে চাই আরও অনেক বছর। এতদিন নিজের জন্য বেঁচেছি, এবার বেঁচে থাকব তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু তাঁর জন্য নয়, আমাদের এই অবিরাম কবিতার স্রোতে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের সমবেত কবিতা চর্চায় তোমার ফসলে উত্তরাধিকারী করে রাখার জন্য, সহভাগী করে রাখার জন্য আরও দীর্ঘদিন তোমাকে সঙ্গে চাই। তথ্য হিসেবে আরেকটা কথা থাকুক, এই একটি বই, এই বইটির নাম দ্য স্কাই হ্যারোল্ড। বইটি ইংরাজি। আমি এই কবিতার বই থেকে কিছু পড়ছি না, কারণ একে তো রসভঙ্গ হবে, আর দুই নম্বর ইংরাজি কবিতার সাথে আমি নিজেই কতটা কী করে উঠতে পারবো আমি জানি না। শুধু আপনাদের ইনফরমেশন হিসেবে রাখলাম যে এই বইটা অমিতাভদার ইংরাজি কতগুলি লেখা কবিতা, ইংরাজিতে লেখা কবিতার বই। যারা জানেন তারা জানেন যে অমিতাভদা ইংরাজির বিষয় শিক্ষক হায়ার সেকেন্ডারি স্কুলে। যারা জানেন তারা এটাও জানেন যে অমিতাভদা যাদবপুর ইউনিভার্সিটিতে থেকে ইংরাজিতে মাস্টার্স। এবং যারা জানেন তারা এটাও জানেন যে অমিতাভদার একসময় গবেষণা করতে শুরু করেছিলেন। সেই গবেষণার বিষয়টা কি বলুন তো, গেস করুন তো। আসলে সামনাসামনি পেলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে অমিতাভ চৌধুরী ইংরাজি সাহিত্যের ছাত্র হিসাবে আপনারা যা অমিতাভদাকে জানেন, তার থেকে কেউ কোনো আইডিয়া করতে পারেন যে অমিতাভদা কী বিষয়ের উপরে গবেষণা করতে চেয়েছিলেন এবং শুরু করেছিলেন খানিকটা, তারপর করেননি আর। কোনো ওয়াইল্ড গেস এই মানুষটা কী নিয়ে করতে পারে? না, অনেকটা সময় লাগে উত্তর আসতে। আমি বলি এইভাবে, এই সাসপেন্স, মানে এখানে এই ট্রিটমেন্টটা চলবে না। অমিতাভদার গবেষণার বিষয়টা ছিল সায়েন্স ফিকশন, এবং আমার শোনা, অমিতাভদার মুখেই শোনা, যে সেই বিরল অভিজ্ঞতা অর্জনের পারমিশন তিনি পেয়েছিলেন, কিন্তু গ্রহণ করেননি। কেন করেননি কে জানে, মানে গ্রহণ করেননি মানে করা হয়ে ওঠেনি কোনো একটা ঘটনার চক্রে বা কোনো একটা কারণে। সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের
কালেকশনে অত্যন্ত মূল্যবান সায়েন্স ফিকশন সব ছিল। তো কোনো একটা সূত্রে অমিতাভ দাস সেই সায়েন্স ফিকশন ব্যবহার করার, লাইব্রেরি ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন। জাননি, কেন জাননি, কখন, সেটা সে সমস্ত আপনারা পরে কখনো শুনবেন। তিনি যদি বলতে চান, না বলতে চাইলে বলবেন না, কিন্তু এটা হয়তো বলার বিষয় না। তবু আমি বললাম এই কারণে যে একজন কবি মানেই যে তিনি খুব ভেজা ভেজা, তিনি খুব আসলে আমাদের মানে সবার একটা করে ছবি তৈরি করে নেওয়া অভ্যাস আছে, তো আবার কতগুলো মানুষকে দেখতেও ওই রকম। অমিতাভদার প্রবলেমটা দুই দিকে, একে তো আমাদের ছবি তৈরি করার মানসিকতা আছে, তো আর দ্বিতীয়ত অমিতাভদার দেখতেও খানিকটা কবিদের ছবির মতো, তো দাড়ি টাড়ি সহ ঝোলাটাও আছে। তো এইসব মিলে টিলে আমাদের কবিদের একটা স্টিরিওটাইপ নিয়ে বেড়ানোর ব্যাপার থাকে, কিন্তু আদৌ তা না। তারা মানুষ এবং তাদের বিচিত্রগামী সমস্ত শখ, বিচিত্রগামী ইচ্ছা তাদেরকে তাড়িত করে। আপনাদের এতক্ষণ যাবৎ যত কবিতা শোনালাম তাতে আপনারা দেখবেন যে আদমশুমারির থেকে শুরু করে স্বপন কুমার থেকে শুরু করে রং থেকে শুরু করে ঘর বাজনা, গান বাজনা, ব্যক্তি, কখন কোথায় কিভাবে কে কোথায়, মা গত জন্ম উত্তর পূর্ব, বিচিত্র গতিত। এবং একে কখনো আপনি একটা ফ্রেমের মধ্যে ধরতে পারবেন না, এবং সেই ধরতে পারবেন না বলেই বোধ হয় অমিতাভদা ওই রকম একটা বিষয় নিয়ে গবেষণা করতে চান, যে বিষয়ে তিনি আরও জানতে চান। সাধারণত এটা একটু ব্যতিক্রমী উদাহরণ বলে আপনাদের সামনে বললাম। এই পর্যন্ত। আর থাকলো গল্প, থাকলো উপন্যাস, থাকলো প্রবন্ধ, থাকলো সবচেয়ে বড় কথা অমিতাভদা থাকলেন, সবচেয়ে ভালো বড় কথা আপনারা আছেন। তাই অমিতাভদাও আছে, নর্থ ইস্টের উত্তর পূর্বের বিভিন্ন কোণে বেশ ভালো সংখ্যক প্রতিভাবান কবি এই মুহূর্তে সচল অবস্থায় আছেন। গণনা করলে সেই অশ্বারোহীর সংখ্যা দ্বাদশ অশ্বারোহীর চেয়েও বেশি। সুতরাং খুব যে দুঃসময়ের মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা তা না, একেবারেই না। আবার খুব সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি তাও না, কারণ আমাদের উত্তরসূরিদের মধ্যে কোথাও একটা আমিও তো উত্তরসূরি, কারণ যে যে অশ্বারোহীদের নাম আমি মনে মনে ভাবছি আর কি, তাদের প্রত্যেককেই তো আমার নামের পেছনে মানে সম্বোধন, সম্মানসূচক, দাদাসূচক সম্বোধন করতে হয়। তো সেই আমাদের প্রজন্ম, আমার প্রজন্ম থেকে শুরু করলে বা তারপরে ধারাটা একটু ক্ষীণ, সেটাই এক দুশ্চিন্তার বা চিন্তার কথা। কিন্তু এই মুহূর্তে যারা নর্থ ইস্টে আছেন, এবং এই যে সুব্রতদা আছেন, সুব্রতদা যেমন কর্মসূত্রে বাইরে আছেন, দেবাশিস দা আছেন, সমরজিৎ সিংহ আছেন, দেবাশিস তরফদার আছেন, সপ্তর্ষি বিশ্বাস আছেন, সমরজিৎ সিংহ আছেন, অনেকেই আছেন, এবং যারা এখানে বসে আছেন, এদের সবাইকে মিলে একসাথে দেখলে যে একটা বিস্ময়কর বিস্ফোরক একটা ছবি বাংলা কবিতার দেখা যাবে বিভিন্ন দিক থেকে, সেটা কিন্তু বড় দুঃসময়ের বার্তাবহ একেবারেই নয়। একটু ধৈর্য রাখতে হবে, এবং এই ধরনের কবিদের পাঠ, নিমগ্ন পাঠ আরও কিছু হবে। আপনারা আপনাদের মতন পড়বেন, আপনাদের মতন করে অর্থ তৈরি করবেন। দীর্ঘ সময়, অতি দীর্ঘ সময়, এখনও 14 জন দেখাচ্ছে আমার এখানে যারা শুনছেন কথা। আমি কৃতজ্ঞতার সাথে আপনাদের ধৈর্যকে অভিনন্দন জানাচ্ছি। আর শেষ করছি